আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম শিক্ষার্থী। সবাইকে আবার আমন্ত্রণ জানাই আমাদের যে প্রশ্ন সলভ ধারাবাহিক পর্ব অর্থাৎ বিসিএস প্রশ্ন সলভ ধারাবাহিক সিরিজ। ওয়ালাইকুম আসসালাম। কারা কারা যুক্ত হয়েছো একটু কমেন্ট করে জানাও। যারা যারা যুক্ত হলে তোমরা সবাই একটু আমাকে কমেন্ট করে জানাও আমার সাউন্ড ঠিক আছে কিনা, এবং একটু শেয়ার করে দাও ক্লাসটা। আজকের যে ক্লাসটা এটা একটু শেয়ার করে দাও। ক্লাসটা শেয়ার করে দাও, তোমার ফ্রেন্ডদেরকে বন্ধুদেরকে মেনশন করে দাও। তোমার বন্ধু যারা আছে এদেরকে মেনশন করে দাও। যারা ফ্রেন্ড আছে বন্ধু আছে এদেরকে মেনশন করে দাও। ইনশাল্লাহ আমরা বলেছি প্রশ্ন সলভ সিরিজ তোমাদের রেগুলার নিব, ইনশাল্লাহ আমরা নিব, আমি নিব ইনশাল্লাহ। তো একটু শেয়ার করে দাও, এরপরে আমি ক্লাসটা শুরু করছি। শেয়ার করে দাও, এরপরে আমি ক্লাসটা শুরু করছি। সাউন্ড কিছু ক্লিয়ার আছে? থ্যাংক ইউ ভাই। ওকে, আমরা গতদিন 43তম বিসিএস এর প্রশ্নটা সলভ করেছিলাম। গতদিন 43 এর প্রশ্ন সলভ করেছি। তাহলে আজকে গতদিন রাতে মানে গতকালকে রাতে, তাহলে ওটা আছে আমাদের পেজেই, ওটা দেয়া আছে, তোমরা যে কোনো সময় ওটা দেখে নিতে পারবা ইনশাআল্লাহ। চলো তাহলে আমরা আজকে যেই দ্বিতীয় পর্ব 42 থেকে আমরা আজকে শুরু করি। 42 থেকে আমরা শুরু করি। 1 নম্বর প্রশ্নের দিকে তাকাই। গতদিন হয়তো 42-এর কিছু অংশ আলোচনা করতে পেরেছিলাম, এরপর আমি আবার প্রথম থেকে করছি। গতদিন হয়তো 42-এর কিছু অংশ আলোচনা করেছিলাম, এরপর আবার প্রথম দিক থেকে করি। দেখেন, নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত। নওগাঁর কোথায়? পাহাড়পুরে অবস্থিত। এই নওগাঁর পাহাড়পুরে অবস্থিত পাহাড়পুর বিহার, বা যেটাকে আমরা সোমপুর মহাবিহার বলি। তাহলে সোমপুর মহাবিহার এটা কোথায় আছে? এটা হচ্ছে নওগাঁয় আছে, পাহাড়পুরে আছে। এটা পাল আমলে সৃষ্টি হয়, মানে পাল আমলে এটা আবিষ্কার করা হয় বা বানানো হয়। তাহলে এটা কোন আমলে বানানো হয়েছে? পাল। কোন আমলে? পাল আমলে। দেখেন, এই যে বিহার, বিহার হচ্ছে বৌদ্ধ চর্চা কেন্দ্র। বৌদ্ধ ভিক্ষু যারা ছিলেন, বৌদ্ধ ভিক্ষুদের আচার আচরণ, আচার আচরণ, বৌদ্ধ ভিক্ষুদের আচার আচরণ রক্ত কেন্দ্র। হ্যাঁ, বৌদ্ধ ভিক্ষুদের আচার আচরণ রক্ত কেন্দ্রকে বলা হয় এই বিহার। ঠিক আছে? তাহলে বৌদ্ধ ভিক্ষুদের আচার আচরণ রক্ত কেন্দ্রের নাম কি? বিহার। সোমপুর বিহার আছে কোথায়? নওগাঁতে। এখন আপনাকে যদি বলে ভোজ বিহার, ভোজ বিহার, আনন্দ বিহার, ভোজ বিহার, আনন্দ বিহার, এগুলো কোথায় আছে? এগুলো আবার আছে কুমিল্লাতে। ভোজ বিহার, আনন্দ বিহার, এগুলো আছে কুমিল্লাতে। আপনাকে যদি বলে যে রাজবন বিহার, রাজবন বিহার, এই রাজবন বিহার কোথায় আছে? রাজবন বিহার কোথায় আছে? এই রাজবন বিহার আছে রাঙামাটিতে। রাজবন বিহার কোথায় আছে? রাঙামাটিতে। রাজবন বিহার কোথায় আছে? রাঙামাটিতে। রাজবন বিহার রয়েছে রাঙামাটিতে। আচ্ছা, প্রবলেম হয়েছে, ঠিক হয়ে যাবে। প্রবলেম এখনই ঠিক হয়ে যাবে। প্রবলেম এখনই ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে দেখেন, তাই দেখেন, প্রশ্ন হয়েছে এই নওগাঁ জেলার পাহাড়পুর বা সোমপুর বিহার এটা কে করেছে? দেখেন, তার মানে ধর্মপাল, পাল বংশের একজন রাজা, নাম হচ্ছে ধর্মপাল, তিনি এটা নির্মাণ করেন। পাল বংশের রাজা ধর্মপাল তিনি নির্মাণ করেছেন। পাল বংশের রাজা ধর্মপাল তিনি নির্মাণ করেছেন। পাল বংশের রাজা ধর্মপাল তিনি নির্মাণ করেছেন। ওকে, আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, সবুজ পত্র পত্রিকার সম্পাদককে? সবুজ পত্র পত্রিকার সম্পাদককে? 2 নম্বর প্রশ্নের দিকে তাকান। সবুজ পত্র পত্রিকার সম্পাদককে? দেখেন, প্রমথ চৌধুরী, যাকে আমরা বীরবল বলে জানি, বীরবল, যিনি বীরবল নামে লিখতেন, প্রমথ চৌধুরী। আবার রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে ওদিকে দেখেন, তাহলে এই যে সবুজ পত্র পত্রিকার সম্পাদনা করেছিলেন কে? প্রমথ চৌধুরী। কে করেছেন? প্রমথ চৌধুরী। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সরকারি কর্ম কমিশন মানে পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, হ্যাঁ, বিসিএস নিয়োগ যেটা দেয়, এটা সংবিধানের কত অনুচ্ছেদে, অনুচ্ছেদ অনুযায়ী গঠিত হয়েছে? সংবিধানের 137 নং অনুচ্ছেদ, সংবিধানের 137 নং অনুচ্ছেদ 137, 137 অনুযায়ী এটা
গঠিত হয়েছে 137। তাহলে দেখেন প্রশ্ন টপিক এখানে হলো বিহার থেকে প্রশ্ন আসলো, এরপরে পত্রিকার সম্পাদক থেকে প্রশ্ন আসলো, এরপরে 3 নাম্বার সংবিধানের অনুচ্ছেদ থেকে প্রশ্ন আসলো। তার মানে টপিক আইডেন্টিফিকেশন ডান, আমরা টপিক আইডেন্টিফিকেশন ডান। 4 নাম্বার প্রশ্ন, প্রশ্ন নাম্বার 4 কি বলেছে? প্রশ্ন নাম্বার 4 বলল 1948 থেকে 1948 সাল থেকে 1952 সাল পর্যন্ত ভাষা আন্দোলন। তার মানে টপিকের নাম হলো ভাষা আন্দোলন। এই টপিকটার নাম কি? ভাষা আন্দোলন থেকে আসছে। তাহলে 1948 থেকে 1952 সাল পর্যন্ত এই ভাষা দিবস পালন করা হয় কোন তারিখটাতে? আমরা এই যে 11ই মার্চ 1948 সালে এই দিনই বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়েছিল। তাহলে বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয় এবং 1948 থেকে 1952 সাল পর্যন্ত এই আমরা 11ই মার্চকে ভাষা দিবস হিসেবে পালন করি। এবং 1953 সাল থেকে 1953 সাল থেকে এই যে 21শে ফেব্রুয়ারিটা আছে, 1953 সাল থেকে আমরা এই 21শে ফেব্রুয়ারি এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মানে এটা শহীদ দিবস হিসেবে পালন করি। 21শে ফেব্রুয়ারি 1953 সাল থেকে 1953 সাল থেকে 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে পালন করি। আর এই 21শে ফেব্রুয়ারিকে 1999 সালে এসে 99 সালে এসে ইউনেস্কো এসে বলছে এই 21শে ফেব্রুয়ারিকে 1999 সালে যে এটা আন্তর্জাতিক মাতৃভাষা। অর্থাৎ 2000 সাল থেকে 2000 সাল থেকে আমরা 2000 সাল থেকে 21শে ফেব্রুয়ারিটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করছি। আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক ভাবে। তাহলে দেখেন 1953 সাল থেকে 21শে ফেব্রুয়ারিকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করছি এবং 1999 সালে 21শে ফেব্রুয়ারিকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেলাম। 2000 সাল থেকে এটা গোটা বিশ্বে এটা পালন করা হয়েছে। 2000 সালে গোটা বিশ্বের 188টা দেশ এই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করেছিল 21শে ফেব্রুয়ারিকে। তাহলে 4 নম্বর প্রশ্ন হচ্ছে 11ই মার্চ 48 থেকে 52 পর্যন্ত 11ই মার্চ, আর 21 ফেব্রুয়ারি হচ্ছে তোমার 1999 সালে আন্তর্জাতিক স্বীকৃতি। 2000 সালে গোটা বিশ্বের 188টা দেশ পালন করেছে এই 21শে ফেব্রুয়ারিকে। 5 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় আয়ের কোন খাতে প্রবৃদ্ধি? তাহলে এটা সাম্প্রতিক রিলেটেড প্রশ্ন, এটা ওই বছরের সাম্প্রতিক ছিল। সো এই বছরে যদি সাম্প্রতিক প্রশ্ন আসে সেটা আমরা স্কিপ করব, আপাতত স্কিপ করব, এটা আপাতত আমরা স্কিপ করছি। 6 নম্বর প্রশ্ন, 1971 সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকা। দেখেন তার মানে টপিক হলো পত্রিকা রিলেটেড দুইটা প্রশ্ন আমরা পেলাম, উপরে একটা পেলাম এখানে একটা পেলাম, এটা আবার মুক্তিযুদ্ধের সাথে রিলেটেড। টপিক লিখবেন। আমার এই সলভ ক্লাসের মেইন প্রতিপাদ্য বিষয় হচ্ছে আপনাকে টপিক বোঝানো, টপিকটা বোঝানো যে আপনি টপিকটা ধরতে পারছেন কিনা। ঠিক আছে? তাহলে দেখেন 1971 সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম হচ্ছে জয় বাংলা। এই জয় বাংলা ছাড়াও মুজিবনগর থেকে আরো অনেকগুলো পত্রিকা প্রকাশিত হয়েছে, যেমন রণাঙ্গন, রণাঙ্গন, রণাঙ্গন এটাও মুজিবনগর, এটাও মুক্তিযুদ্ধের সময় প্রকাশিত হয়েছিল রণাঙ্গন। তাহলে জয় বাংলা হচ্ছে একটা। তাহলে জয় বাংলা এই পত্রিকা 1971 সালে মুজিবনগর সরকার কর্তৃক। আচ্ছা, এরপরে সাত নাম্বার প্রশ্নের দিকে তাকাই। প্রশ্ন নাম্বার 7, প্রতি বছর কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস? তার মানে টপিকের নাম হলো দিবস। এই দিবস নিয়ে আপনাদেরকে একটু আলোচনা করতে হবে বা পড়তে হবে। বাংলাদেশ বিষয়ে বাংলাদেশের সাথে যতগুলো দিবস আছে পড়বেন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর সাথে যে দিবসগুলো আছে এগুলো পড়তে হবে, এগুলো পরীক্ষায় প্রশ্ন আসবে। তাহলে দেখেন মার্চ মাসের 2 তারিখ 2রা মার্চ 1971 সালের 2রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কলা ভবন আছে সেই কলা ভবনের বটতলায়, কলা ভবনের কোন তলায়? বটতলায়। এই কলা ভবনের বটতলায় সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। এই 2 তারিখটাই হচ্ছে 2রা মার্চটাই হচ্ছে জাতীয় পতাকা দিবস। পতাকা দিবস এই 2 তারিখটা পতাকা দিবস মার্চ মাসে। আবার 7 মার্চ আছে, মার্চ মাসের 7 তারিখ ঐতিহাসিক 7 মার্চ ভাষণ দিবস। ঐতিহাসিক 7 মার্চ ভাষণ দিবস এটা 7ই মার্চ, ঐতিহাসিক 7 মার্চ ভাষণ দিবস। আবার দেখেন মার্চ মাসের 25 মার্চ, এই 25 মার্চ হচ্ছে কাল রাত দিবস। কাল রাত দিবস বা গণহত্যা দিবস, ম্যাস কিলিং যেটাকে আমরা বলি, গণহত্যা দিবস 25শে মার্চ, কারণ 25শে মার্চ অপারেশন সার্চ লাইট চালানো হলো। আবার 26শে মার্চ, মার্চ মাসের 26 তারিখ আমরা এটা জানি স্বাধীনতা দিবস। মার্চ মাসের 26 তারিখ স্বাধীনতা দিবস
অথবা আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের জাতীয় দিবস, জাতীয় দিবস 26শে মার্চ। তাহলে এরকম প্রত্যেকটা মাসে কোনো না কোনো ঘটনা আছে, কোনো না কোনো দিবস আছে। প্রত্যেকটা মাসেই কোনো না কোনো ঘটনা আছে, কোনো না কোনো দিবস আছে। যেমন ধরেন আমি বললাম আমি বললাম হচ্ছে ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারির দিকে দেখেন। যেমন আপনি বলতে পারেন 15ই ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি মাসের 15 তারিখ। এই ফেব্রুয়ারি মাসের 15 তারিখ অর্থাৎ 1969 সালের 1969 সালের এই 15ই ফেব্রুয়ারিতে মেরে ফেলা হয়েছিল আগরতলা ষড়যন্ত্র মামলা যে আসামি সার্জেন্ট জহুরুল হক, সেই সার্জেন্ট জহুরুল হককে 15 তারিখ, এই 15 দিন তার একটা শোক দিবস পালন করা হয়। আবার ধরে নেন 18ই ফেব্রুয়ারি, 18ই ফেব্রুয়ারি 1969 সালে এই আমাদের যে শামসুজ্জোহা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষক ছিলেন শামসুজ্জোহা 1969 সালের 18ই ফেব্রুয়ারি তাকে মেরে ফেলা হয়, হত্যা করা হয়। এই জোহা দিবস হচ্ছে 18ই ফেব্রুয়ারি, জোহা দিবস হচ্ছে 18ই ফেব্রুয়ারি। আবার ধরেন আপনি বলতে পারেন 20 ফেব্রুয়ারি, আপনি বললেন 20 ফেব্রুয়ারি, তাহলে 1969 সালের এই 20 তারিখে আমাদের যে আসাদ আছে, আসাদুজ্জামান আসাদ, ঢাবির ছাত্র আসাদুজ্জামান আসাদ, এই আসাদকে হত্যা করা হয়েছিল গণ অভ্যুত্থানের মিছিলে। সে আসাদ দিবস হচ্ছে 20 ফেব্রুয়ারি। আসাদ দিবস কবে? 20 ফেব্রুয়ারি। আবার ধরেন বললেন যে 24 ফেব্রুয়ারি, 24 ফেব্রুয়ারি, 24 ফেব্রুয়ারি। এই 24 ফেব্রুয়ারি আবার গণ অভ্যুত্থান দিবস, গণ অভ্যুত্থান দিবস। অর্থাৎ 1969 সালের 1969 সালের এই 24 তারিখে এই নবকুমার ইনস্টিটিউটের নবম শ্রেণীর ছাত্র, নবকুমার ইনস্টিটিউটের নবম শ্রেণীর ছাত্র মতিউর রহমানকে হত্যা করা হয়েছিল। মতিউর রহমান, মতিউর রহমানকে হত্যা করা হয়েছিল গণ অভ্যুত্থানের সময়। তাহলে এই যে মতিউরকে হত্যা করলো এই দিনটাই 24 ফেব্রুয়ারিটাই হচ্ছে কি দিবস? আমাদের গণ অভ্যুত্থান দিবস। আবার আপনি মাঝখানে বলতে পারেন 22 ফেব্রুয়ারি। এই যে 22 ফেব্রুয়ারি, 22 ফেব্রুয়ারি খেয়াল করেন 1969 সালের 1969 সালের এই 22 তারিখে আগরতলা ষড়যন্ত্র মামলাটা প্রত্যাহার করা হয়েছিল 22 তারিখে। তাহলে এই যে 22 তারিখে আগরতলা ষড়যন্ত্র মামলা যে প্রত্যাহার করলো আইয়ুব খান সরকার, এই 22 তারিখটাই হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার দিবস। কাজেই বাংলাদেশের যতগুলো দিবস আছে সবগুলো দিবসের প্রত্যেকটার কোনো না কোনো আলোচনা আছে, একটা ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাগুলো পড়ে পড়ে শুনতে হবে, জানতে হবে। এখন প্রশ্ন চেয়েছে আপনাকে যে জনসংখ্যা দিবস কবে? জনসংখ্যা দিবস হচ্ছে 2রা ফেব্রুয়ারি। 7 এপ্রিল হচ্ছে স্বাস্থ্য দিবস, 7 এপ্রিল হচ্ছে স্বাস্থ্য দিবস। তাহলে দেখেন এই যে দিবসগুলো যদি আপনি ব্যাখ্যা করে পড়তে পারেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনি ভালো করতে পারবেন। আর দিবস ব্যাখ্যা না করে পড়লে কখনো মনে থাকবে না, মুখস্থ করলে এভাবে মনে থাকবে না। প্রত্যেকটা দিবসের ঘটনা প্রেক্ষাপট জানতে হবে। বুঝাইতে পারলাম? 7 এর অ্যান্সার হচ্ছে এ। 8 নাম্বার 1971 সালের দ্য কনসার্ট ফর বাংলাদেশ, কনসার্ট ফর বাংলাদেশ মুক্তিযুদ্ধ টপিক থেকে প্রশ্ন আসলো। মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধ টপিকের কনসার্ট ফর বাংলাদেশ, বিদেশিদের অবদান যে, বিদেশিদের অবদান, বিদেশিদের অবদান 1971 সালে বিদেশিদের যে অবদান ছিল সেই অবদানের টপিক থেকে প্রশ্ন আসছে। এই যে কনসার্ট ফর বাংলাদেশ আছে, এই কনসার্ট ফর বাংলাদেশ হয়েছে নিউ ইয়র্কের মেডিসন স্কয়ারে, নিউ ইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেন, নিউ ইয়র্কের মেডিসন স্কয়ারে এই কনসার্ট ফর বাংলাদেশটা হয়েছে। নিউ ইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে কনসার্ট ফর বাংলাদেশ হয়েছিল। কবে হয়েছে? 1 আগস্ট, আগস্ট মাসের 1 তারিখ, 1971 সালের আগস্ট মাসের 1 তারিখে কনসার্ট ফর বাংলাদেশ হয়েছে। এই কনসার্ট ফর বাংলাদেশের অনেকগুলো শিল্পী ছিলেন, এখান থেকেও প্রশ্ন আসে। যেমন এই কনসার্ট ফর বাংলাদেশের আয়োজক যে দল, আয়োজক দল ছিল ফোবানা, যিনি আয়োজন করেছেন সে আয়োজক দল ছিল ফোবানা। এখানে জর্জ হ্যারিসন ছিলেন, তারপরে রিঙ্গো রকস্টার ছিলেন, বিলি ক্লিনটন ছিলেন, আরো অনেকগুলো মানুষ ছিলেন এই কনসার্ট ফর বাংলাদেশ। তাহলে প্রশ্ন হয় কনসার্ট ফর বাংলাদেশ কত তারিখে হয়েছে? 1 আগস্ট 1971 সালে। কনসার্ট ফর বাংলাদেশের ভারতীয় শিল্পী কে ছিলেন? পণ্ডিত রবিশঙ্কর। কে ছিলেন? পণ্ডিত রবিশঙ্কর ছিলেন, সেতার বাদক রবিশঙ্কর। প্রশ্ন আসে কনসার্ট ফর বাংলাদেশের আয়োজক দল কোনটা ছিল? ফোবানা। ব্যান্ড দল কোনটা ছিল? ফোবানা। প্রশ্ন আসে কনসার্ট ফর বাংলাদেশের একজন শিল্পীর নাম কোনটি? কোনজন উপস্থিত ছিলেন? এই যে জর্জ হ্যারিসন ছিলেন, আরো অনেকে, রিঙ্গো রকস্টার ছিলেন, আরো অনেকেই ছিলেন। এখন এইখানে দিল যে এটা আসলে কোথায় হয়েছে? নিউ ইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেন। ভাই আমার সাথে পড়েন,
আমার সাথে পড়েন, আমার সাথে পড়েন, স্যারের আগে দৌড়ায়েন না, স্যারের আগে দৌড়ায়েন না, আমার সাথে পড়েন। আমি যে জায়গায় পড়াই সেই জায়গায় পড়েন। একটা কোশ্চেন পড়াইতে গেলে অনেক ব্যাখ্যা আসবে, এই ব্যাখ্যাগুলো শোনেন অন্তত মন দিয়ে। আমার আগে যায়েন না, আমার আগে যায়েন না। মুখস্থ তো করবেন আমি জানি, কিন্তু মুখস্থ তো বুঝে বুঝে করতে হবে। সাধারণ জ্ঞান তো সহজ বিষয় নয় অত। আমার আগে যায়েন না, আস্তে আস্তে ধারেন, ধীরে ধীরে যান। আগে গেলে বাগে খেয়ে ফেলবে। পরে দৌড়ান, একটু পরে দৌড়ান, বুঝে বুঝে দৌড়ান। 9 নম্বর প্রশ্ন, ঢাকা গেটের নির্মাতাকে? দেখেন, এই যে শায়েস্তা খান, এই শায়েস্তা খান ছিলেন আওরঙ্গজেবের মামা। আওরঙ্গজেবের মামা ছিলেন শায়েস্তা খান। আওরঙ্গজেবের মামা ছিলেন কি? শায়েস্তা খান। এই যে শায়েস্তা খান, এই যে শায়েস্তা খান, তিনি আওরঙ্গজেবের সুবাদার ছিলেন। তিনি আওরঙ্গজেবের সুবাদার ছিলেন, ঠিক আছে? এই আওরঙ্গজেবের সুবাদার শায়েস্তা খান, তিনি একটা গেট নির্মাণ, একটা কি বলে এটাকে, নির্মাণ করেছিলেন, কাটরা। একটা কাটরা নির্মাণ করেছিলেন। কাটরা হচ্ছে, এই কাটরা মানে হচ্ছে বিশ্রামাগার। তিনি ছোট কাটরা নির্মাণ করেছিলেন, ছোট কাটরা, ছোট কাটরা নির্মাণ করেছিলেন। কাটরা মানে বিশ্রামাগার। এই ছোট কাটরা আবার ঢাকার চকবাজারে তিনি নির্মাণ করেন। তাহলে ঢাকার চকবাজারে শায়েস্তা খান ছোট কাটরা নির্মাণ করেন। এবং এই শায়েস্তা খান, তিনি আরো তার সময়টাতে টাকায় 8 মণ চাল পাওয়া যেত। তার সময় টাকায় 8 মণ চাল পাওয়া যেত। এবং তিনি 12 বয়াদের দমন করেছিলেন। তিনি কি করেছিলেন? 12 বয়াদের দমন করেছিলেন এই শায়েস্তা খান। তো এই যে শায়েস্তা খান নির্মাণ করেছিলেন ছোট কাটরা। এরপরে আসেন লর্ড কার্জন। এই লর্ড কার্জন 1904 সালে, 1904 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কার্জন হল আছে, সেই কার্জন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন লর্ড কার্জন। এবং তিনি বঙ্গভঙ্গ করেন 1905 সালে। লর্ড কার্জন 1905 সালে বঙ্গভঙ্গ করলেন। আচ্ছা, এরপরে দেখেন, বঙ্গভঙ্গ করলেন। এরপরে দেখেন নওয়াব আব্দুল গনি। এই যে নওয়াব আব্দুল গনি আছে, এই নওয়াব আব্দুল গনির ছেলে ছিল, নাম হলো আহসানুল্লাহ। আহসানুল্লাহ, নওয়াব আব্দুল গনির ছেলের নাম হচ্ছে আহসানুল্লাহ, খাজা আহসানুল্লাহ, খাজা আহসানুল্লাহ। এই নওয়াব আব্দুল গনি তার ছেলের নাম অনুসারে ঢাকার অদূরে আহসান মঞ্জিল নির্মাণ করছেন। আহসান মঞ্জিল, আহসান মঞ্জিল নির্মাণ করেন। আহসান মঞ্জিল, ইসলামপুরে আহসান মঞ্জিল নির্মাণ করেন। আহসান মঞ্জিল নির্মাণ করেন। তাহলে দেখেন, চারটাই ব্যাখ্যা আপনাকে পড়তে হবে। আর এই যে মীর জুমলা, এই মীর জুমলা নির্মাণ করেন ঢাকা গেট। মীর জুমলা কি নির্মাণ করেছেন? ঢাকা গেট। তাহলে শায়েস্তা খান নির্মাণ করেছেন ছোট কাটরা। লর্ড কার্জন, তিনি কার্জন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। নওয়াব আব্দুল গনি, তার ছেলের নাম হলো আহসান মঞ্জিল নির্মাণ করেন। আর মীর জুমলা, তিনি ঢাকা গেটের নির্মাণ করেন। তিনি মীর জুমলা ঢাকা গেট নির্মাণ করেন। ভাই, কোশ্চেন সলভের কিছু প্যাটার্ন আছে, আমি আপনাকে বুঝাই দেই, প্লিজ এটা বুঝার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, আপনি আমার ক্লাস দেখে আজকে চলে যাবেন, কিন্তু আজকের ক্লাস থেকে একটা জিনিস শেখার চেষ্টা করেন। সেটা কি? সেটা হচ্ছে যে আপনাকে অ্যানালাইসিস ধর্মী পড়তে হবে। এই চারটা অপশন আপনাকে ব্যাখ্যা করতে হবে, চারটা অপশন ব্যাখ্যা করে পড়তে হবে, ব্যাখ্যা করতে হবে। এই চারটা মানুষকে ব্যাখ্যা, কার্যক্রম ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যা না করলে আপনি পারবেন না। ওই কোশ্চেন ব্যাংক ধরে ও ঢাকা গেট, ঢাকা গেট, মীর জুমলা, মীর জুমলা, মীর জুমলা পড়লে হবে না, এটা মাথায় থাকবে না। ঢাকা গেটের পাশে আরো যে তিনটা ব্যক্তি আছে, এরা কারা, এটা কেন আসলো, তাদের নাম কেন দিল, তারা অ্যাকচুয়ালি কিছু করেছে কিনা, এটা অ্যানালাইসিস করতে হবে। এটা অ্যানালাইসিস না করলে আপনি বিসিএস বলেন, কোনো চাকরি আপনি প্রশ্ন সলভ করতে পারবেন না। আপনার কোনো ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেনই আপনি কমন পাবেন না। এটা সলভ করতে হবে। কারণ এই 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 যে কার্জন আছে, এটা দিয়ে আমি একটা কোশ্চেন বানাইতে পারবো। এই শায়েস্তা খান দিয়ে আমি একটা কোশ্চেন বানাইতে পারবো। এই নওয়াব আব্দুল গনি দিয়ে আমি কোশ্চেন বানাইতে পারবো। এই মীর জুমলা দিয়ে আমি কোশ্চেন বানাই দেব। অর্থাৎ ঢাকা গেট একটা প্রশ্ন, আর বাকি চারটা অপশন দিয়ে আরো চারটা প্রশ্ন বানানো যাবে। তো এখানে আপনি ব্যাখ্যা করে পড়লে 5টা প্রশ্ন, 5টা ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। এইভাবে পড়তে হয়। আর আপনারা যেভাবে পড়েন অনলাইনে, মানে এইভাবে না পড়লে হবে না। কাজে এইভাবে একটু পড়তে হবে। আমি আপনাদেরকে বলে দেই ভাই, চাকরির প্রত্যাশী ভাই বোন আছেন, অ্যাডমিশনের ভাই বোন আছেন, হয়তো একটু বোঝেন কম প্রথম দিকে, কিন্তু একটু ভালো করে পড়তে হবে, দেখে শুনে পড়তে হবে। বঙ্গবন্ধু কত সালে কোন শহরে জোট নিরপেক্ষ আন্দোলন শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেছে? তাহলে বঙ্গবন্ধু
সালে আলজেরিয়ার রাজধানী, এই যে আলজেরিয়ার রাজধানী যে আলজিয়ার্স, এই আলজিয়ার্সে তিনি কি করেছেন? তিনি কি করেছেন? তিনি তিনি হচ্ছে এই জোট নিরপেক্ষ আন্দোলনে তিনি অংশগ্রহণ করেছিলেন, বঙ্গবন্ধু জোট নিরপেক্ষ আন্দোলনে। ভাইয়া জিকের জন্য কোন বইটা ভালো হবে? মিহির জিকের জন্য ভালো হবে। তাহলে 10। এরপরে আসলে 11 নম্বর প্রশ্নের দিকে দেখেন। 11, বাংলার আদিবাসীগণ কোন ভাষাভাষী ছিল? তাহলে বাংলার আদিবাসীগণ অস্ট্রিক ভাষাভাষী ছিল। কোন ভাষাভাষী ছিল? অস্ট্রিক ভাষা। বাংলার আদিবাসীগণ কোন ভাষা ছিল? অস্ট্রিক ভাষা। কোন ভাষা ছিল ভাই? অস্ট্রিক ভাষার জাতি ছিল। অস্ট্রিক হচ্ছে একটা জাতির নাম এবং অস্ট্রিক একটা ভাষারও নাম। অস্ট্রিক হচ্ছে একটা জাতির নাম, অস্ট্রিক একাধারে একটা ভাষারও নাম। ওকে ওকে এরপরে আসেন, আমাকে একদিন প্রশ্ন করছে, আমি একদিন বললাম তুমি একটু বাংলাদেশের 6টা ঋতুর নাম বলো তো। বলে স্যার এটা আসলে কোনো প্রশ্ন হইল? এটা কি ধরনের প্রশ্ন দিয়েছেন? আমি বললাম এই প্রশ্নটাই বিসিএস এ আসছে, যে বাংলাদেশের 6টা ঋতুর নাম বলো তুমি ক্রম অনুযায়ী। দেখেন এই প্রশ্নটাই আসছে, বাংলাদেশের ঋতুগুলোর নাম ক্রম অনুযায়ী, 6 ঋতুর নাম। বিশেষ করে দেখেন 12 নম্বর প্রশ্নের দিকে তাকান। তাহলে দেখেন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এই যে বসন্ত, ফুল ফোটার ঋতু কোনটা? বসন্ত। এই যে বসন্ত, ফুল ফোটার ঋতু, ফুল ফোটার ঋতু হচ্ছে বসন্ত। স্বতন্ত্র ঋতু বলা হয় বর্ষাকালকে। এই বর্ষাকাল হচ্ছে স্বতন্ত্র ঋতু। স্বতন্ত্র স্বতন্ত্র ঋতু বলা হয় কাকে? বর্ষাকালকে। স্বতন্ত্র ঋতু বলা হয় কাকে ভাই? বর্ষাকালকে। এই দুইটা প্রশ্ন কিন্তু আসছে পরীক্ষায়, যে স্বতন্ত্র ঋতু কোনটা, ফুল ফোটার ঋতু কোনটা, পরীক্ষায় আসছে। এই অপশন থেকে আপনি দুইটা প্রশ্ন পারবেন যদি ব্যাখ্যা করতে পারেন। আচ্ছা এরপরে আসেন 13 নম্বর কোশ্চেন। দেখেন এটা সাম্প্রতিক প্রশ্ন, আমরা আলোচনা করব না সাম্প্রতিক। দেখেন এটা কি বলছে, 13 নম্বর প্রশ্নটা একটু বোঝেন। যে 13 নম্বর প্রশ্নটা বোঝেন, 2020 সালে অনুষ্ঠিত বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক চুক্তি। আপনাকে এই 2020-এর পড়া পড়তে হবে না, 2020-এর পড়া পড়তে হবে না এটা, কারণ এটা 2020-এ আসছে। তার মানে আপনাকে একটা জিনিস এখান থেকে বুঝতে হবে। সেই জিনিসটা কি? যে ভাই এই যে দ্বিপাক্ষিক ভার্চুয়াল শীর্ষ সম্মেলন যে হয়েছে, অর্থাৎ যে সম্মেলন যে হয় বা যে রিপোর্ট হয়, যে সমীক্ষা হয়, এই সমীক্ষাগুলো থেকে সাম্প্রতিক প্রশ্ন হয়। তার মানে আপনাকে সাম্প্রতিকের রিপোর্ট, সমীক্ষা এগুলো পড়তে হবে। 13-3 পড়লে তো এখন আর লাভ নাই, 13-3 তো আসবে না এখন আর। 13-3 বললে তো আর লাভ নাই, এটা আসবে না এখন, পইরা লাভ কি? এটা নাই, দরকার নাই। আসেন এরপরে 14 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র। প্রশ্ন নম্বর 13, সামুদ্রিক গ্যাস ক্ষেত্র, তার মানে টপিক হচ্ছে গ্যাস। বাংলাদেশের যে খনিজ সম্পদ আছে, সেই খনিজ সম্পদ থেকে প্রশ্ন আছে, গ্যাস ক্ষেত্র থেকে। তাহলে বাংলাদেশের সামুদ্রিক গ্যাস ক্ষেত্র আছে 2টা। বাংলাদেশের সামুদ্রিক গ্যাস ক্ষেত্র আছে কয়টা? 2টা। বলেন কয়টা বললাম? 2টা। একটা হচ্ছে কুতুবদিয়া গ্যাস ক্ষেত্র, কুতুবদিয়া। আরেকটা হলো সাঙ্গু। এই কুতুবদিয়া আছে কক্সবাজারে। কুতুবদিয়া আছে কোথায়? কক্সবাজারে। আরেকটা আছে সাঙ্গু, যেটা আছে চট্টগ্রামে। এখন অপশন চাইছে বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র। এই প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র হচ্ছে সাঙ্গু চট্টগ্রাম। তাহলে দেখেন অপশনে আছে সাঙ্গু চট্টগ্রাম। বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্রের নাম কি? সাঙ্গু চট্টগ্রাম। সাঙ্গু চট্টগ্রাম গ্যাস ক্ষেত্র। এরপরে দেখেন মাতারবাড়ি। এই যে মাতারবাড়ি আছে, এই মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মিত হচ্ছে। গভীর সমুদ্র বন্দর, সমুদ্র বন্দর, গভীর সমুদ্র বন্দর। অর্থাৎ মাতারবাড়ির যে মহেশখালী আছে, মহেশখালীর যে মাতারবাড়ি, অর্থাৎ মহেশখালীর মাতারবাড়ি, সেখানে গভীর সমুদ্র বন্দর আছে। হাতিয়া প্রণালী, প্রণালী বলতে কিছু নাই, হাতিয়া দ্বীপ আছে। এই হাতিয়া দ্বীপ আছে নোয়াখালীতে। হাতিয়া দ্বীপ আছে কোথায় ভাই? নোয়াখালীতে। এটা একটা দ্বীপের নাম। প্রণালীটা কেটে দেন, প্রণালী কিছু নাই হাতিয়ায়। এরপরে জাফর পয়েন্ট। এই জাফর পয়েন্ট আসলে কোথায় আছে আমি জানি না, বাট জাফলং পয়েন্ট বলতে আমি চিনি। এই জাফলং পয়েন্ট আছে সিলেটে। তাহলে দেখেন সিলেটে তো গ্যাস ক্ষেত্র আছেই, আর সামুদ্রিক গ্যাস ক্ষেত্র আছে কোথায়? সামুদ্রিক গ্যাস ক্ষেত্র সাঙ্গু ভ্যালিতে, আর হচ্ছে কুতুবদিয়া। এরপরে আসেন 15 নম্বর প্রশ্নের দিকে তাকান। প্রশ্ন নাম্বার 15 বলছে সাবাস বাংলাদেশ ভাস্কর্য। তাহলে টপিকের নাম হচ্ছে ভাস্কর্য। এটার অবস্থান কোথায়?
এইটা পড়তে হবে, একই সাথে সেই ভাস্কর্যের স্থপতিটাকে এইটা পড়তে হবে। যেমন সাবাস বাংলাদেশ ভাস্কর্য আছে, তারপরে হচ্ছে অমর একুশে ভাস্কর্য আছে, রাজু ভাস্কর্য আছে, অপরাজেয় বাংলা ভাস্কর্য আছে। তাহলে শহীদ মিনার, স্মৃতিসৌধ, রাজু ভাস্কর্য, অপরাজয় ভাস্কর্য, বাংলাদেশের সাবাস বাংলাদেশ ভাস্কর্য, বিভিন্ন ভাস্কর্য আছে। এই ভাস্কর্য আপনাকে পড়তে হবে ভালো করে। সাবাস বাংলাদেশ ভাস্কর্য এইটা আছে কোথায়? এটা আছে রাজশাহীতে। এই সাবাস বাংলাদেশ ভাস্কর্য বানাইছে কে? নিতুন কুণ্ড। কে বানিয়েছে? নিতুন কুণ্ড। এটা স্থপতিকে? নিতুন কুণ্ড। স্থপতিকে? নিতুন কুণ্ড। এইদিকে দেখেন, এই যে আব্দুর রাজ্জাক আছে একজন ব্যক্তি, এই যে ঢাকার যে গাজীপুর আছে, এই গাজীপুরে একটা ভাস্কর্য আছে, মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য। গাজীপুরে একটা ভাস্কর্য আছে, মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য, নাম হচ্ছে জাগ্রত চৌরঙ্গী। জাগ্রত চৌরঙ্গী। এই জাগ্রত চৌরঙ্গী ভাস্কর্যের স্থপতি হচ্ছে আব্দুর রাজ্জাক। কে? আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক, জাগ্রত চৌরঙ্গীর। তাহলে এইভাবে এইভাবে একটু ব্যাখ্যা করে পড়তে হবে ভালো করে ভাই, না হলে কিন্তু ভাই কষ্ট হয়ে যাবে, না হলে কষ্ট হয়ে যাবে। এরপরে আসেন, দেখেন গ্রন্থ, ব্যক্তির গ্রন্থ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী প্রথম কবে প্রকাশিত হয়? অসমাপ্ত আত্মজীবনী, এই গ্রন্থটা নিয়ে আপনাকে একটু জানতে হইতে, আগে এটা আসতো, এখন আর আসার সম্ভাবনা কম। অসমাপ্ত আত্মজীবনী, যেখানে 1952 সাল পর্যন্ত ঘটনা স্থান পেয়েছিল, এটা 2012 সালে, 12 সালে এটা প্রকাশিত হয়, ওই অসমাপ্ত আত্মজীবনী। এখন আর এই অসমাপ্ত আত্মজীবনী নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা কম। অসমাপ্ত, বঙ্গবন্ধুর 3টা গ্রন্থ, অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আর আমার দেখা নয়া চীন। হ্যাঁ, চীন ভ্রমণের অভিজ্ঞতা কি। কৃষি ক্ষেত্রে রবি মৌসুম কোনটা? দেখেন, কৃষি থেকে প্রশ্ন এসেছে, কৃষিজ থেকে, হ্যাঁ, কৃষিজ সম্পদ থেকে প্রশ্ন হয়েছে, কৃষিজ সম্পদ। তাহলে বলেন, প্রশ্ন নাম্বার কত আসলো? 17। অ্যান্সার দেন, 17। রবি মৌসুম কোন? আপনারা তো পারার কথা, অনেকে তো গ্রামে থাকেন, পারার কথা, জানার কথা। রবি মৌসুম কোনটা? এই রবি মৌসুম হচ্ছে কার্তিক থেকে ফাল্গুন মাস পর্যন্ত রবি মৌসুম। কৃষিজ কোন? রবি মৌসুম। এই রবি সময় আমরা কি ফলাই? এই যে আমরা মানে শীতকালীন যে ফসলটা, সেটাই তো আমরা রবি ফসল বলি আমরা, তাই না? এই যে সিম হয়, ফুলকপি হয়, অনেক কিছু হয়, তাই না? একটা হচ্ছে রবি শস্য, আর একটা হচ্ছে খরিফ শস্য। রবি একটা, আর একটা হচ্ছে খরিফ। খরার সময় মানে গ্রীষ্মকালে যেগুলো হয় সেগুলো হচ্ছে খরিফ, আর শীতকালে যেগুলো হয় এগুলো হলো রবি। ওকে, এরপরে আসেন নদ নদী টপিক। নদ নদী টপিকের নাম হচ্ছে নদ নদী। কোনটি যমুনা নদীর উপনদী? যমুনা নদীর উপনদী কোনটা? প্রশ্ন। দেখেন, 18 নম্বরের দিকে খেয়াল করেন, নদ নদীর উপনদী মানে নদ নদীর দিকে আসছে। যমুনা নদীর উপনদী কোনটা? দেখেন, যমুনা নদীর উপনদী কোনটা? তিস্তা। তাহলে তিস্তা, তাহলে এই যে তিস্তা লালমনিরহাট দিয়ে প্রবেশ করেছে, তিস্তা, এই তিস্তা প্রবেশ করেছে কোথায় দিয়ে? লালমনিরহাট না? লালমনিরহাট। এই যে লালমনিরহাট, তাহলে এই যমুনার উপনদী হচ্ছে তিস্তা। নদ নদী নিয়ে ক্লাস হবে ইনশাআল্লাহ, নদ নদী টপিক থেকে। এরপরে আসেন 9 নাম্বার প্রশ্ন। হ্যাঁ, 19 নাম্বার প্রশ্ন। প্রশ্ন নাম্বার 19 বলছে মুক্তিযুদ্ধ ভিত্তিক যুদ্ধ স্বল্প দৈর্ঘ্য, স্বল্প দৈর্ঘ্য মানে হচ্ছে শর্ট ফিল্ম, শর্ট ফিল্ম কোনটা? মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র শর্ট ফিল্ম কোনটা? এই যে আবার তোরা মানুষ এটা বানাইছে খান আতাউর রহমান, খান আতাউর রহমান, খান আতাউর রহমান। আবার তোরা মানুষ বানিয়েছে খান আতাউর রহমান। ধীরে বহে মেঘনা, এটা বানাইছে তানভীর মোকাম্মেল, ধীরে বহে মেঘনা, তানভীর মোকাম্মেল। তাহলে এই যে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, একটু খেয়াল করেন, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, পূর্ণাঙ্গ চলচ্চিত্র যেটা পূর্ণাঙ্গ, এরপরে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চিত্র, প্রামাণ্য চিত্র, মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র, এইগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র থেকে। তাহলে দেখেন, মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্য চলচ্চিত্র, মুক্তিযুদ্ধ ভিত্তিক পূর্ণাঙ্গ চলচ্চিত্র, এই টপিক গুলো পড়তে হবে। তাহলে হুলিয়া, এই হুলিয়া হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক, এই হুলিয়া হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র। অনেকবার এই হুলিয়া নিয়ে প্রশ্ন হয়েছে। মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র কোনটি? হুলিয়া। আসেন 20 নাম্বার প্রশ্নের দিকে দেখেন। প্রশ্ন নাম্বার 20, প্রশ্ন নাম্বার 20 বলছে
প্রশ্ন নাম্বার 20-এ বলেছে, প্রশ্ন নাম্বার 20 কি বলেছে? বাংলাদেশের বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান। এই BARI মানে কি? বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, BARI। BARI। এরপরে BRRI কি? বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, গাজীপুরে আছে রাইস রিসার্চ ইনস্টিটিউট। এরপরে BADC, বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। তাহলে এগ্রিকালচার ডেভেলপমেন্ট তার মানে এইটা এই কৃষির যে পণ্য বীজ, সে বীজের উৎপাদন এবং বীজের সরবরাহ, সরবরাহ, এই বীজের সরবরাহ এবং বীজকে এরা সুন্দর করে রাখে এবং মানুষের কাছে পৌঁছায় দেয়, এই BADC, যেটা সদর দপ্তর আছে গাজীপুরের জয়দেবপুরে। BADC। তাহলে বীজ উৎপাদনের সাথে জড়িত প্রতিষ্ঠান BADC, যেটা গাজীপুরে তারা বীজ সংগ্রহ করে, উৎপাদন করে এবং সরবরাহ করে। বিনা, বিনা বাংলাদেশ, বাংলাদেশ নিউক্লিয়ার এনার্জি সামথিং কিছু একটা আছে, অর্থাৎ বিনা দিয়ে কি করা হয়? বিনা হচ্ছে এই পরমাণু শক্তি, পরমাণু শক্তিকে কাজে লাগিয়ে কৃষির উন্নতি করে এই বিনা। চারটাই কৃষির সাথে জড়িত। তাহলে এর মধ্যে এই BADC কাজ করে বীজ উৎপাদন নিয়ে। কি নিয়ে? বীজ উৎপাদন। ওকে, প্রশ্ন 21। প্রশ্ন 21 নাম্বার, ভাষা আন্দোলন থেকে প্রশ্ন হয়েছে। টপিকের নাম হলো ভাষা আন্দোলন। টপিকের নাম, ভাষা আন্দোলনের কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? দেখেন, ভাষা আন্দোলনের সময়তে কোন সংস্থা? ভাষা আন্দোলনের প্রথম যে সংগঠন, ভাষা আন্দোলনের প্রথম সংগঠন নাম হচ্ছে তমুদ্দুন মজলিস। কি নাম? তমুদ্দুন মজলিস। 1 সেপ্টেম্বর এই তমুদ্দুন মজলিস গঠিত হয়েছিল। 1947 সালের 1 সেপ্টেম্বর। 1947 সালের 1 সেপ্টেম্বর তমুদ্দুন মজলিস গঠিত হয়। এই তমুদ্দুন মজলিস কে বানাইছে? ঢাবির একজন অধ্যাপক, ঢাবির অধ্যাপক। এই তমুদ্দুন মজলিস কে প্রতিষ্ঠাকারী? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম। আবুল কাশেম। তমুদ্দুন মজলিস প্রতিষ্ঠাতাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম, তিনি করলেন। এই তমুদ্দুন মজলিস ভাষা আন্দোলনের প্রথম সংগঠন এবং এই তমুদ্দুন মজলিস থেকে একটা গ্রন্থ বের হয়েছিল। এই তমুদ্দুন মজলিস থেকে একটা গ্রন্থ বের হয়েছিল। এই যে ফিজিক্স ডিপার্টমেন্টের টিচার, পদার্থবিজ্ঞানের যে অধ্যাপক আবুল কাশেম, তিনি সহ আরো 3 জন ব্যক্তি, তিনি সহ আরো 2 জন ব্যক্তি মিলে একটা গ্রন্থ লিখেছিলেন, পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। এই তমুদ্দুন মজলিস গঠন করেছিলেন আবুল কাশেম, যেটার হেডকোয়ার্টার ছিল তখন সময় বড় মগবাজার। এই ঢাকার বড় মগবাজারে এটার হেডকোয়ার্টার ছিল তমুদ্দুন মজলিস। এই এই সংস্থা বা এই প্রতিষ্ঠান বা এই সংগঠনটাই আমাদের ভাষা আন্দোলনের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। ভাষা আন্দোলনের সাথে কোন সংস্থাটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? নাম কি তার? তমুদ্দুন মজলিস। কবে প্রতিষ্ঠিত হয়েছে? 1 সেপ্টেম্বর 1947 সালে। প্রতিষ্ঠাতাকে ঢাবির অধ্যাপক আবুল কাশেম, পদার্থবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। এই তমুদ্দুন মজলিস থেকে মানে বের হওয়া গ্রন্থের নাম কি? পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। ভাষা আন্দোলনের সংগঠন থেকে প্রশ্ন আসছে। ভাষা আন্দোলন। 22 নম্বর প্রশ্ন। 22 নম্বর প্রশ্ন আসলো প্রাচীন মানে ইতিহাস থেকে, অর্থাৎ বঙ্গভঙ্গ থেকে প্রশ্ন আসলো। দেখেন, বুঝে বুঝে পড়েন, বুঝে বুঝে টপিক সিলেক্ট করে করে পড়েন। 22 বঙ্গভঙ্গ। তাহলে এই বঙ্গভঙ্গ হয়েছে 1905 সালে, করলো লর্ড কার্জন। বঙ্গভঙ্গ করলো লর্ড কার্জন। এই বঙ্গভঙ্গের সময় উপস্থিত ছিল ব্রিটিশ রাজা পঞ্চম জর্জ। ব্রিটিশ রাজা পঞ্চম জর্জ, ব্রিটিশ রাজা পঞ্চম জর্জ উপস্থিত ছিলেন। বঙ্গভঙ্গের ফলে দুই প্রদেশ হলো পূর্ববঙ্গ, আসাম। বঙ্গভঙ্গের ফলে কি হলো? পূর্ববঙ্গ, আসাম হলো। এই পূর্ববঙ্গ এবং পূর্ববঙ্গ, আসাম, এই যে পূর্ব বাংলা আছে, এই যে পূর্ববঙ্গ আছে, এই পূর্ববঙ্গের ছোট লাট হিসেবে নিয়োগ পেয়েছিলেন কে? ব্যামফিল্ড ফোলার। ওই যে আমরা বলি না ফোলার রোড, ফোলার রোড বলি না, ঢাবিতে ফোলার রোড আছে, সে ব্যামফিল্ড ফোলার কি হয়েছিলেন? এই ব্যামফিল্ড ফোলার তিনি ছোট লাট হিসেবে নিয়োগ পেয়েছেন। তাহলে বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশের সৃষ্টি হয়েছিল? পূর্ববঙ্গ এবং আসাম। এবং এই বঙ্গভঙ্গের ফলেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা, সোনার বাংলা, যেটা আমাদের জাতীয় সঙ্গীত।
আমি তোমায় ভালোবাসি বঙ্গবঙ্গের প্রেক্ষাপটে। এবং এই বঙ্গবঙ্গের প্রেক্ষাপটে তিনি রাখি বন্ধন চালু করেছিলেন। রাখি বন্ধন, ভাই ভাই রাখি বন্ধন চালু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে বঙ্গভঙ্গ হলো কবে? 1905 সালে। বঙ্গভঙ্গের ফলে কি হলো? পূর্ববঙ্গ আসাম হয়ে গেল। এবং এই যে পূর্ববঙ্গ, এই পূর্ববঙ্গের রাজধানী করা হয়েছিল ঢাকাকে। এই জন্য আমরা বলি যে ঢাকা প্রথম প্রাদেশিক রাজধানী কবে হয়? ঢাকা প্রথম প্রাদেশিক রাজধানী কবে হয়েছে ভাই? এই যে 1905 সালে প্রথম প্রাদেশিক রাজধানী হয়। তাহলে বলে না প্রশ্ন যে ঢাকা প্রথম কবে প্রাদেশিক রাজধানী হয়? ঢাকা প্রথম প্রাদেশিক রাজধানী হয় কবে? ঢাকা প্রথম প্রাদেশিক রাজধানী হয় কবে? এই যে 1905 সালে প্রথম প্রাদেশিক রাজধানী 1905, আর প্রথম রাজধানী 1610 সালে। তাহলে অ্যান্সার কি? বঙ্গভঙ্গের ফলে পূর্ববঙ্গ আসাম। এরপরে আসেন 23 নম্বর প্রশ্ন। কোশ্চেন নাম্বার 23। প্রশ্ন নাম্বার 23 বলতেছে যে মুক্তিযুদ্ধ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়? তার মানে টপিকের নাম হলো জাদুঘর। টপিকের নাম হলো জাদুঘর। দেখেন, এই যে মুক্তিযুদ্ধ জাদুঘরটা আছে, মুক্তিযুদ্ধ জাদুঘর, এই জাদুঘর এটার অবস্থান হচ্ছে ঢাকার আগারগাঁও। ঢাকার আগারগাঁও। মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় আছে? ঢাকার আগারগাঁও আছে, আগারগাঁও। এই আগারগাঁয়ে আরো অনেকগুলো জাদুঘর আছে। তার আগে একটু বলি, আগারগাঁয়ে আরো অনেক কিছু আছে, তার আগে বলি এই মুক্তিযুদ্ধ জাদুঘরটা 1996 সালে প্রতিষ্ঠিত হয়। কত সালে? 1996 সালে। এটা তখন সেগুন বাগিচায় ছিল, সেগুন বাগিচায়, ঢাকার সেগুন বাগিচায় ছিল এই মুক্তিযুদ্ধ জাদুঘরটা। তো পরবর্তীতে সেগুন বাগিচা থেকে এটা প্রথম প্রতিষ্ঠিত হলো সেগুন বাগিচায় 1996 সালে। পরবর্তীতে এই যে সরকার, শেখ হাসিনা সরকার 2017 সালে, 2017 সালে এটাকে এই সেগুন বাগিচা থেকে আগারগাঁয়ে স্থানান্তর করে। তাহলে আগারগাঁও, তাহলে সেগুন বাগিচা থেকে আগারগাঁয়ে এটা স্থানান্তর করা হয় 2017 সালে। কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1996 সালে। যখন প্রতিষ্ঠিত হয় তখন এটা ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল, একটা ব্যক্তি উদ্যোগে হয়েছিল। এটা ব্যক্তি উদ্যোগে প্রশ্ন হয়েছিল। ঠিক আছে। একজন বলতেছে ভাইয়া মুক্তিযুদ্ধ নিয়ে আর কোনো পরীক্ষা, মুক্তিযুদ্ধ নিয়ে কি এত প্রশ্ন আর আসবে কোনো কেন আসবে না? তুমি কি মুক্তিযুদ্ধ অস্বীকার করো? তুমি কি মুক্তিযুদ্ধ অস্বীকার করো? তুমি এই সরকারকে অস্বীকার করতে পারো, উৎখাত করতে পারো, কিন্তু মুক্তিযুদ্ধ তুমি অস্বীকার করবা কেন? মুক্তিযুদ্ধ নিয়ে সেই আদিকাল থেকে, তোমার জন্মের আগ থেকে প্রশ্ন হচ্ছে। কে বলছে পসিবিলিটি কম? মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন আসবে না এই পসিবিলিটি কে কম কে বলছে? তুমি প্রশ্ন করো নাকি? এই ছেলে এস এম সোহাগ, তুমি কি প্রশ্ন করো? সো এই ধরনের কথাবার্তা বলবা না যে মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন আসবে না। এই ধরনের ভ্রান্ত ধারণা তোমাদের মধ্যে কেন আসবে না? মুক্তিযুদ্ধের বিপক্ষে বাংলাদেশের কেউ, কেউ তো মুক্তিযুদ্ধের বিপক্ষে না, কেউ তো হচ্ছে মুক্তিযোদ্ধাদের বিপক্ষে না। মানুষ দুর্নীতির বিরুদ্ধে, স্বৈর শাসকের বিরুদ্ধে, তাহলে মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন কেন হবে না? অবশ্যই মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন হবে। তুমি সংবিধান অস্বীকার করতে পারবা? তুমি আমাকে বলো, তুমি যদি মুক্তিযুদ্ধের প্রশ্ন নিয়ে না করো তাহলে কি ইতিহাস জানবা তুমি? বলো, কি জানবা? কি জানবা ইতিহাস? আসবে ভাইয়া, কম আসতে পারে। কম আসবে, বেশি আসবে কিনা সেটা বলা যায় না। প্রত্যেকটা পরীক্ষায় মুক্তিযুদ্ধ বিসিএস এর সিলেবাসে আছে মুক্তিযুদ্ধ পার্ট। সেখানে তুমি কিভাবে বলো মুক্তিযুদ্ধ থেকে কম আসবে? ঢাকা ইউনিভার্সিটির সিলেবাস নাই, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন হয়। জাহাঙ্গীরনগরের সিলেবাস নাই অ্যাডমিশন, তাও জাহাঙ্গীরনগরে হয়। প্রত্যেকটা চাকরি পরীক্ষার একটা সিলেবাস আছে, পিএসসি থেকে একটা সিলেবাসই দেয়া আছে। পিএসসি যদি বলে আমি আর মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন করব না, সিলেবাস পাল্টাই দিছি, তখন আমি গিয়ে বলতে পারি যে মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন হবে না। সো এটা বলার কোনো অবকাশ নেই যে মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন এখন আর হবে না। অবশ্যই হবে। 6 দফা তুমি ভুলতে পারবা? তুমি 1968 সালের আগরতলা ষড়যন্ত্র মামলা ভুলতে পারবা? 69-এর গণঅভ্যুত্থান ভুলতে পারবা? 70-এর নির্বাচন ভুলতে পারবা? 71-এর মুক্তিযুদ্ধ ভুলতে পারবা? 72-এর সংবিধান ভুলতে পারবা? পারবা তো না। এটা তো বাদ দিতে পারবা না। তাহলে 72-এর পরে বঙ্গবন্ধু কি করেছে সেটা আলাদা বিষয়। সেটা সেটা পড়ানো হবে, সেটা জানবো আমরা। কিন্তু 72-এর আগ পর্যন্ত এই বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশ জন্মের ইতিহাস, এটা অবশ্যই জানা উচিত, অবশ্যই পড়তে হবে। সো আজকের পর থেকে কেউ আমাকে যদি প্রশ্ন করে যে ভাই মুক্তিযুদ্ধ নিয়ে কি পড়বো নাকি, তাকে ঠাড়ায় মারবো একটা। যদি কেউ প্রশ্ন করে যে ভাই মুক্তিযুদ্ধ নিয়ে তো প্রশ্ন আসবে না, এই ধরনের কথা বলা, তোমাদের যদি কোনো শিক্ষক বলেও থাকেন যে মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন আসবে না, তাহলে আচ্ছা, তিনি হয়তো ওভাবে বলেন নাই। আমি যা বলি স্ট্রেট ফরওয়ার্ড বলি, আমার মধ্যে কোনো বনিতা নাই।
মানে আমার মধ্যে কোনো ভনিতা নাই যে ভাই আপনি নিজের ভালোর জন্য একটু মানে একটু কম বলেন, স্টুডেন্টের কাছে ভালো সাজার জন্য, দরকার নাই। আমার যা বলবো স্ট্রেট ফরওয়ার্ড। কোনটা আসতে পারে, কোনটা আসবে, কোনটা বাদ দেওয়া উচিত, এগুলো বলে দিতে পারি আমি। সো স্ট্রেট ফরওয়ার্ড। তোমাকে মুক্তিযুদ্ধ বাদ দিতে হবে, পড়তে হবে না, এগুলো বইলা তোমার মাথা নষ্ট করতে চাই না। আসবে, পড়তে হবে, সহজ কথা। দেখো, মুক্তিযুদ্ধ জাদুঘর, তাহলে এটা 1996 সালে প্রতিষ্ঠিত হয়েছে ঢাকার সেগুনবাগিচায়। বর্তমানে এটা আছে কোথায়? ঢাকার আগারগাঁও। দেখেন, এই আগারগাঁওয়ে আছে বিমান জাদুঘর। এই আগারগাঁয়ে আরেকটা জাদুঘর আছে, নাম হচ্ছে বিমান জাদুঘর। এই আগারগাঁয়ে আছে একটা জাদুঘর আছে, নাম হলো বিজ্ঞান জাদুঘর। তাই আগারগাঁয়ে বিমান জাদুঘর আছে, বিজ্ঞান জাদুঘর আছে, বিমান জাদুঘর আছে, বিজ্ঞান জাদুঘর আছে। এরপরে স্পারসো, স্পেস রিসার্চ এন্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন, স্পেস রিসার্চ এন্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন, এটা আছে আগারগাঁয়ে। কোথায় আছে? আগারগাঁয়ে। এটা আছে কোথায়? আগারগাঁয়ে। এটা কোথায় আছে? আগারগাঁয়ে। কোথায় আছে ভাই? আগারগাঁয়ে আছে। আচ্ছা, তাহলে দেখেন, তাহলে এই যে আগারগাঁও খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। আপনি যদি বলেন যে বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটা? বাংলাদেশের প্রথম জাদুঘর, দেখেন, প্রথম জাদুঘর প্রতিষ্ঠিত হয় 1910 সালে। সেটা হচ্ছে বরেন্দ্র গবেষণা জাদুঘর। বরেন্দ্র গবেষণা, বরেন্দ্র গবেষণা, বরেন্দ্র গবেষণা জাদুঘর হচ্ছে আগারগাঁয়ে প্রতিষ্ঠিত হয় 1910 সালে। কত সালে? 1910 সালে। এরপরে 1913 সালে, 1913 সালে জাতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয়। জাতীয় জাদুঘর, যেটা আছে আমাদের শাহবাগে। এই জাতীয় জাদুঘর আছে শাহবাগ। জাতীয় জাদুঘর কোথায় আছে? শাহবাগে। আর বরেন্দ্র গবেষণা জাদুঘর এটা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে, রাবির অধীনে। তাহলে প্রশ্ন চেয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়? 1996 সালে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয়। এবং 2017 সালে, 2017 সালে এই মুক্তিযুদ্ধ জাদুঘরটা ঢাকার আগারগাঁয়ে স্থানান্তর করা হয়েছে। কোথায়? ঢাকার আগারগাঁও। মানে টপিক হচ্ছে মুক্তিযুদ্ধ রিলেটেড প্লাস জাদুঘর রিলেটেড, মুক্তিযুদ্ধ রিলেটেড প্লাস জাদুঘর রিলেটেড। ওকে, 23 ডান। এরপরে আসো, এরপরে আসো, এরপরেও এই কোশ্চেন কি তুমি ভুলে, মানে মানে এটা তুমি কিভাবে বলো যে ভাই মুক্তিযুদ্ধ পড়তে হবে না এখন? এটা কি তুমি অস্বীকার করতে পারবা? এই যে সেপ্টেম্বর অন যশোর রোড যে কবিতা লিখেছিল, বহির্বিশ্বের মানুষরা মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে যে সেপ্টেম্বর অন যশোর রোড কবিতা লিখেছে, এটা কি, এটা কি বাদ দেওয়ার সুযোগ আছে? এই যে সেপ্টেম্বর অন যশোর রোড, অসংখ্যবার এই প্রশ্ন এসেছে। 152 লাইনের কবিতা, 152 লাইনের কবিতা হলো এই সেপ্টেম্বর অন যশোর রোড। পরবর্তীতে এই কবিতাটাকে গানে রূপান্তর করা হয়েছিল, গান। সেপ্টেম্বর অন যশোর রোড, এটা পরবর্তীতে গানে সুরারোপ করা হয়েছে। এই কবিতা কে লিখেছেন? এই যে আমাদের সুনীল গঙ্গোপাধ্যায় আছে না, সুনীল গঙ্গোপাধ্যায় তার বন্ধু, সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে তার বন্ধু অ্যালেন গিন্সবার্গ যশোর সীমান্ত, যশোরের বনগা, যশোরের বনগা নামক একটা জায়গা আছে, সেই বনগা সীমান্ত দিয়ে তিনি বাংলাদেশে এসেছিলেন সেপ্টেম্বরে। বাংলাদেশে এসে তিনি দেখলেন বাংলাদেশের দুঃখ দুর্দশা, মানুষ ভারত কিভাবে চলে যাচ্ছে, কিভাবে পানিতে সবকিছু পানিতে হচ্ছে হয়ে যাচ্ছে, ভেসে যাচ্ছে। তো এই যে তিনি দেখলেন, দেখার পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে গিয়ে তিনি কবিতা লিখেছিলেন, এই অ্যালেন গিন্সবার্গ। সেপ্টেম্বর অন যশোর রোড কবিতা লিখেছিলেন অ্যালেন গিন্সবার্গ, অ্যালেন গিন্সবার্গ, সেপ্টেম্বর অন যশোর রোড। 2 নাম্বার অপশন আছে মধুসূদন দত্ত, মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত। এই মাইকেল মধুসূদন দত্ত একটা নাটক রচনা করছেন, নাম হচ্ছে নীল দর্পণ, বাংলায় অনুবাদ করেন। এই মাইকেল মধুসূদন দত্ত এটা, সরি, ইংরেজিতে অনুবাদ করেন, ইংরেজিতে অনুবাদ করেছেন নীল দর্পণ। কি নাম? নীল দর্পণ, মাইকেল মধুসূদন দত্তের। মাইকেল মধুসূদন দত্তের বাড়ি হচ্ছে এই যশোরের, যশোরের সাগরদাড়ি গ্রামে, সাগরদাড়ি গ্রামে, যশোরের সাগরদাড়ি গ্রামে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন 1842 সালে, খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন এবং তার নামের আগে মাইকেল শব্দটা যুক্ত হয়, মধুসূদন দত্ত। তার সাথে জড়িত হচ্ছে কপোতাক্ষ, কপোতাক্ষ নদ, কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্ত। তিনি এই নীল দর্পণ নাটকটা ইংরেজিতে অনুবাদ করেছিলেন। 25 নম্বর প্রশ্নটিকে দেখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদের 72 সালে কোন তারিখে উত্থাপিত হয়? অর্থাৎ সংবিধানের যে খসড়া সংবিধানটা আছে, সংবিধান রিলেটেড প্রশ্ন, এই যে খসড়া সংবিধান আছে, খসড়া সংবিধান, ড্রাফট যেটা,
ড্রাফট সংবিধান যেটা ছিল, খসড়া সংবিধান, এটা কবে উত্থাপন করা হয়? 1972 সালে 12ই অক্টোবর এটা গণপরিষদে উত্থাপন করা হয়। গণপরিষদ, এই গণপরিষদের সদস্য ছিলেন 403 জন। এই গণপরিষদের সদস্য ছিলেন 403 জন। এই গণপরিষদের সদস্য ছিলেন কতজন? 403 জন। এই গণপরিষদ এটা উত্থাপন করেন। এখন উত্থাপন যে করলো, এই যে উত্থাপন করলেন, এই উত্থাপনকারীকে, এই উত্থাপনকারী হচ্ছেন ডক্টর কামাল হোসেন। ডক্টর কামাল হোসেন এখনো বেঁচে আছেন। ডক্টর কামাল হোসেন, যাকে আমরা বলি সংবিধানের জনক, এই ডক্টর কামাল হোসেনকে আমরা বলি সংবিধানের জনক, সংবিধানের জনক, সংবিধানের রূপকার, সংবিধানের জনক বা সংবিধানের রূপকার বলে এই ডক্টর কামাল হোসেনকে। তার মানে টপিকের নাম হচ্ছে সংবিধান। পড়তে হবে আপনাদেরকে, অ্যাডমিশন বলেন আর বিসিএস বলেন, পড়তে হবে। সংবিধানের জনক বা রূপকার কে? ডক্টর কামাল হোসেন। এই যে সংবিধান 12 তারিখে উত্থাপন করার পরে দেখেন, এরপরে নভেম্বর মাসের 4 তারিখে, 4 নভেম্বর এই সংবিধানটা গৃহীত হয়। 4 নভেম্বর সংবিধানটা গৃহীত হয়, যার কারণে এই 4 নভেম্বরটা হচ্ছে সংবিধান দিবস। এই 4 নভেম্বরটা হচ্ছে সংবিধান দিবস বলি আমরা। এটা গৃহীত হয়েছে 4 নভেম্বরে। আর 1972 সালের 16ই ডিসেম্বর, 1972 সালের 16 ডিসেম্বর, 72-এর 16 ডিসেম্বর এই সংবিধানটা কার্যকর হয়। 16ই ডিসেম্বর কার্যকর হয়। তাহলে তারিখগুলা খুবই গুরুত্বপূর্ণ। যেভাবে বলি এইভাবে যদি ভালো করে একটু ধরে ধরে পড়তে পারেন, ব্যাখ্যা করে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার আজকের ক্লাসগুলো শুধুমাত্র যে বিসিএস ক্যান্ডিডেট তা না, একই সাথে অ্যাডমিশন শিক্ষার্থীদের জন্য। সো আমার একটা পেইড ব্যাচ আছে, আমার একটা পেইড ব্যাচ আছে। যে সকল শিক্ষার্থীরা মনে করেন যে আপনি একটু সাধারণ জ্ঞান ভালো করে পড়বেন, তাদের জন্য আমার একটা পেইড ব্যাচ আছে সাধারণ জ্ঞানের। আপনারা যদি কেউ মনে করেন যে সাধারণ জ্ঞান ভাই আমি একটু আলাদা করে পড়তে চাই, তাহলে আপনি সেখানে চাইলে পড়তে পারেন। আমি চেষ্টা করব যে আমার পেইড ব্যাচ গুলোতে, পেইড যে ব্যাচ আছে সেখানে আমি একটু যেন ভালো করে পড়াইতে পারি, তো দেখে শুনে পড়াইতে পারি। আমার পেইড ব্যাচটার নাম হচ্ছে বেসিক টু অ্যাডভান্সড, অ্যাডভান্সড জিকে, বেসিক টু অ্যাডভান্সড জিকে 2.0 ব্যাচ। এখানে বাংলাদেশ বিষয়বস্তুর ক্লাস থাকবে 30টা এবং কোশ্চেন সলভ 30টা ক্লাস। এই 30টা ক্লাসের উপরে কোশ্চেন সলভ ক্লাস 30টা। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর ক্লাস থাকবে 15টা, কোশ্চেন সলভ ক্লাস হচ্ছে 15টা। এরপরে রিসেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস থাকবে 5টা, কোশ্চেন সলভ ক্লাস হচ্ছে 5টা। এবং এই প্রত্যেকটা লেকচারের উপরে এই যে 30, 15, 5, এই অর্থাৎ বাংলাদেশের 30টা এক্সাম, ইন্টারন্যাশনালের 15টা এক্সাম, রিসেন্ট অ্যাফেয়ার্স এর 15টা এক্সাম, এরপরে মডেল টেস্ট, এরপরে মডেল টেস্ট, এগুলো হবে এই ব্যাচটাতে। যারা হচ্ছে, যারা হচ্ছে আমার জবের প্রত্যাশী আছেন তাদের জন্য এটা একটা প্যাকেজ। আর যারা, এই প্যাকেজের মূল্য হচ্ছে 1020 টাকা। আর যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছেন তাদের জন্য 30টা ক্লাস, 15টা ক্লাস, 5টা সলভ ক্লাস, একই সাথে ঢাবি, রাবি, চবি, জিএসটি, বিউপি, হ্যাঁ, তারপরে এই সবগুলো ইউনিভার্সিটির প্যাটার্ন ধরে ধরে ক্লাস হবে। এইগুলোর মডেল টেস্ট হবে, প্যাটার্ন হবে, ক্লাস হবে। এইটার ডিউরেশন হচ্ছে 5 মাস। এই কোর্সের ডিউরেশন হচ্ছে 5 মাস। পুরোটা অনলাইন কোর্স, অনলাইন ক্লাস, সব ক্লাস রেকর্ড থাকবে, সব এক্সাম লিংক রেকর্ড থাকবে, লাইভ হবে, পরে রেকর্ড থাকবে। হ্যাঁ, এটা অ্যাডমিশনের জন্য একদম জিএসটি পর্যন্ত অ্যাডমিশন। এটার কোর্সের ডিউরেশন হলো 5 মাসে শেষ হবে। আরো আমরা 2 মাস মাঝখানে সময় পাবো, শেষের দিকে আরো 2 মাস আমরা রিভিশন করব এই কোর্সটা। ভাইয়া বাংলা জবের কোনো কোর্স আছে কিনা? হ্যাঁ, বাংলা কোর্স আছে, রাশেদ স্যারের কোর্স আছে। একটু আপনি পেজে মেসেজ দেন, গতকালকে আপনি নক করেছিলেন, গতকালকে নক করেছিলেন, আপনি পেজে মেসেজ দেন যে বাংলা কোর্সে ভর্তি হবেন। সো এই যে এইটা 1020 টাকা কোর্স ফি, এই ব্যাচের 1020 টাকা কোর্স ফি, পর্যাপ্ত পরিমাণ ক্লাস, পর্যাপ্ত পরিমাণ এক্সাম এই ব্যাচে হবে ইনশাআল্লাহ। সো কেউ যদি মনে করেন এই ব্যাচে ভর্তি হব, ভর্তি হতে চাই, আমাদের 1 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু।
এটা ঢাবি সহ সকল পরীক্ষার আগ পর্যন্ত। হ্যাঁ, এটাকে ঢাবি থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগ পর্যন্ত। আর চাকরির প্রত্যাশী যারা আছেন তাদের জন্য ৪৭ পুরোটা কাভার হবে। ৪৭ সহ আরো যতগুলো পরীক্ষা দেন আপনার কাভার হবে ইনশাআল্লাহ। বিসিএস ৪৭ সহ। সো ঢাবির ব্যাচ আলাদা, মানে ভার্সিটির ব্যাচ আলাদা, জবের ব্যাচ আলাদা। করতে পারেন ইনশাআল্লাহ। পড়তে গেলে আপনাকে কি করতে হবে? ভর্তি হতে গেলে ১ তারিখ থেকে ক্লাস শুরু। ওই যে নিচের একটা নাম্বার আছে 017, যে স্ক্রলিং করে যাচ্ছে দেখেন। 01793605815, 93605815, 93605815, এটা পড়েন। ভাইয়া বাংলার জন্য কত ভর্তি ফি? বাংলার জন্য ৫৫০ টাকা ভর্তি ফি। বাংলা টিচারের ভর্তি ফি হচ্ছে ৫৫০ টাকা। আপনি একটু পেজে মেসেজ দেন, তাহলে উনি আপনাকে জানায় দিবে। ওকে, যারা জিকে ব্যাচে পড়তে চান তারা হচ্ছে এই যে নিচের দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ করবেন, শুধু হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেন যে ভাইয়া আমি এইচএসসি ২৪ ব্যাচ। এখনই দিয়ে রাখতে পারেন চাইলে। এখনই দিয়ে রাখতে পারেন যে ভাই আমি এইচএসসি ২৩ ব্যাচ বা এইচএসসি ২৪ ব্যাচ, বা আমি সেকেন্ড টাইমার, আমি ফার্স্ট টাইমার, ভাই আমি জবের ক্যান্ডিডেট, আমি একটু পড়তে চাই। সো ইনশাআল্লাহ আমি আপনাকে পড়াবো। আচ্ছা, ২৫ এর পরে আরো দেখি কোশ্চেন। ও, এখানে ২৫ টাই আছে। ওকে, ২৫ টা কোশ্চেন বাংলাদেশ অ্যাফেয়ার্স এর এখানে পাইলাম ৪২ বিসিএস। ওকে, তাহলে ৪২ ডান। তাহলে সবাই একটু কমেন্ট করেন ৪২ ডান, 42 বিসিএস ডান। ভাইয়া বুক কোনটা বাংলার জন্য? বই আমি তো জানি না বোন, একটু পেজে মেসেজ দেন, স্যার বলে দিবেন। বলেন ৪২ ডান, বলেন ৪২ ডান, 42 ডান, 42 বিসিএস ডান, ব্যাখ্যা সহ ডান। আশা করি আপনি হয়তো কোনোটা ধারণা পাচ্ছেন যে কিভাবে আসলে পড়তে হয় বা কিভাবে পড়তে হবে। এবার আপনি একটু এই কোশ্চেন গুলো আরেকবার রিপিট করলে, আরেকবার দেখলে দেখবেন অনেকটা সহজ হয়ে যাচ্ছে। অনেকটা সহজ হয়ে যাবে এখন পড়তে গেলে। সবাই একটু কমেন্টে জানান তো ৪২ ডান কিনা? তাহলে 42 ডান। আপনারা যদি রেগুলার ক্লাস করতে চান, আমি ইনশাআল্লাহ ক্লাস নেব। আমার টার্গেট হলো প্রথমে বিসিএস এর বাংলাদেশের বিগত ১৫ বছরের সলভ করাবো। অর্থাৎ এই ৪৩ থেকে শুরু করে ১০ পর্যন্ত যাব। ১০ বিসিএস। ১০ বিসিএস এ যাব। ভাইয়া কিভাবে এড হব? এই যে এড হবার জন্য আমাদের পেজে মেসেজ দেন। অর্ণব স্যার পেজে মেসেজ দেন। তাহলেই হবে। আর জিকে ব্যাচের জন্য এই যে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন। তাহলেই হবে। ওকে, আমার টার্গেট হলো ৪৩ থেকে শুরু করে ১০ বিসিএস পর্যন্ত বাংলাদেশ অ্যাফেয়ার্স পড়াবো একটা সিরিজে। এটা হলো আমার টার্গেট। যে ৪৩ থেকে একদম ১০ বিসিএস পর্যন্ত বাংলাদেশের সকল প্রশ্ন নিয়ে আমি লাইভ ক্লাস করাবো। এটা একটা এটা। এর পরের সেশনে আমরা ৪২ থেকে শুরু করে ৪৩ থেকে শুরু করে আন্তর্জাতিক একটা যাবে। এরপরে ঢাবি আসবে, রাবি আসবে, চবি আসবে, গুচ্ছ আসবে, বিউপি আসবে। এটা আমি করতে চাই। নিজ উদ্যোগে করতে চাই, যদি আপনারা বলেন যে ভাই হ্যাঁ ইনশাল্লাহ আমি ক্লাস করতে চাই। আমার আমার টার্গেট কাস্টমার হচ্ছে স্টুডেন্ট, আমার টার্গেট স্টুডেন্ট হচ্ছে ওই ৫০০০ ৭০০০ না। আমার টার্গেট হচ্ছে খুবই সামান্য, যারা আমার রেগুলার ক্লাস করবে, অন্য কোথাও করবে না, বা আমার ক্লাস হলেই চলে আসবে, এরকম টার্গেট অডিয়েন্স আমার দরকার। এই যে মানুষ সংখ্যা কমতেছে, মনে হয় আজকে কোথাও যাবে বেড়াইতে। মাঝে মাঝে ক্লাস নিতে গেলে মানুষ সংখ্যা কমে, বেড়াইতে যায় অনেকে। ওকে, ৪১ নম্বর প্রশ্ন দেখেন। দেখেন প্রশ্ন নাম্বার ৪১। লাহোরে অনুষ্ঠিত ওআইসি সম্মেলনে বঙ্গবন্ধু যোগদান করেন কবে? ওআইসি সম্মেলনে বঙ্গবন্ধু যোগদান করেছেন কবে? এবার বলেন। দেখেন ৪১ নম্বর প্রশ্ন। ওআইসি সম্মেলনে কবে যোগদান করেছিল বঙ্গবন্ধু? এই যে ২৩ থেকে ২৪ ফেব্রুয়ারি ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওআইসির সম্মেলনে যোগদান করেছেন, এবং বাংলাদেশ এই ওআইসির সদস্যপদ পায় ১৯৭৪ সালে। বাংলাদেশ এই ওআইসির সদস্যপদ পেয়েছে কবে? ১৯৭৪ সালে। ৩২তম দেশ ওআইসির, ৩২তম দেশ। ওআইসির কততম দেশ? ৩২তম দেশ। ওকে, কি বলছি, পাকিস্তান কবে বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? দেখেন তো পারেন কিনা।
পাকিস্তান আমাদেরকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে কবে? পাকিস্তান ফেব্রুয়ারি মাসের 22 তারিখ 1974 সাল। 22 ফেব্রুয়ারি 1974। দেখেন, 22 ফেব্রুয়ারি 1974 সালে পাকিস্তান আমাদেরকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় এবং এই 22 ফেব্রুয়ারি 1969 সালে কিন্তু বঙ্গবন্ধুকে সে মুক্তিও দিয়েছে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে। 22 ফেব্রুয়ারি আমাদেরকে স্বীকৃতি দিয়েছে 1974-এ, আবার 22 ফেব্রুয়ারি 1969 সালে বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তিও দিয়েছে, তাই না? মুক্তি দিয়েছে না? তাহলে তারিখ কিন্তু 22 খুবই গুরুত্বপূর্ণ। আসেন এর পরের প্রশ্নটা, বঙ্গবন্ধু কখন জুলিও কুরি পদকে পুরস্কার প্রদান করা হয়? দেখেন, বঙ্গবন্ধুকে প্রদান করা হয় 1973 সালে। 1973 সালের 23শে মে। 23শে মে কোথায়? 23শে মে তো নাই এখানে, 23শে মে তো নাই। তাহলে 19 এই অ্যান্সার আমি এটা নিতে পারবো, কারেকশন হবে 23 মে। ও এখানে ব্যাখ্যা দেয়াই আছে দেখি। ও এখানে ব্যাখ্যা দিয়ে দিয়েছে। দেখেন 23 মে 1973 সালে, 23 মে 1973 সালে বঙ্গবন্ধুকে এই পদক দেয়া হয়। বঙ্গবন্ধু তখন গ্রহণ করতে পারেন নাই, পরবর্তীতে বঙ্গবন্ধু গ্রহণ করে। তাহলে এটা 1973 হবে, 23 মে 1973 সালে। জুলিও কুরি পদক ফ্রান্স থেকে দিয়েছে। এই জুলিও কুরি পদক দিয়েছে কোথা থেকে? ফ্রান্স থেকে। ফ্রান্স থেকে। ওকে, এরপরে আসেন 6 দফা। এর পরের টপিক দেখেন 6 দফা। ঐতিহাসিক 6 দফার দাবিতে যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না। 6 দফার দফা হচ্ছে 6টা। 6 দফার দফা কয়টা? 6টা। 6 দফার দফা কয়টা? 6টা। দেখেন, স্বতন্ত্র মুদ্রা, পৃথক মুদ্রা ব্যবস্থা ছিল। কেন্দ্রীয় সরকারের হাতে ক্ষমতা, অর্থাৎ বলছে প্রাদেশিক স্বায়ত্ত শাসনের কথা বলেছিল। এরপরে শাসনতান্ত্রিক কাঠামো চেয়েছিল। কিন্তু এই যে বিচার ব্যবস্থা, এটা তো 6 দফাতে ছিল না। 6 দফাতে কি ছিল? 6 দফাতে ছিল কেন্দ্রীয় সরকারের হাতে ক্ষমতা, পৃথক মুদ্রার ব্যবস্থা, কর রাজস্বের ক্ষমতা, বৈদেশিক বাণিজ্য দেওয়ার ক্ষমতা, আধা মিলিশিয়া বা সেনাবাহিনী গঠনের ক্ষমতা। কিন্তু বিচার ব্যবস্থা তো 6 দফাতে ছিল না। তাহলে এই 6 দফা পাকিস্তানের লাহোরে উত্থাপন করেন কে? বঙ্গবন্ধু 1966 সালে, 1966-এ। 1966 সালের 23শে মার্চ উত্থাপন করেন। তো এই যে উত্থাপন করলেন 6 দফা, এই 6 দফা নিয়ে একটা গ্রন্থ আছে, আমাদের বাঁচার দাবি 6 দফা কর্মসূচি। আমাদের বাঁচার দাবি 6 দফা কর্মসূচি, একটা গ্রন্থ লিখেছেন বঙ্গবন্ধু এবং তাজউদ্দিন আহমদ লিখেছিলেন, আমাদের বাঁচার দাবি 6 দফা কর্মসূচি। এবং এই 6 দফা নিয়ে দিবসও আছে, 7 জুন 6 দফা দিবস। 7 জুন করতে হবে। 5 নম্বর প্রশ্ন, আমার ইতিহাস ক্লাস যদি কেউ করে থাকেন, আমার ইতিহাস ক্লাস যদি কেউ করে থাকেন তাহলে এই প্রশ্ন অবশ্যই আপনি পারবেন। মাৎস্যন্যায়, এই মাৎস্যন্যায় হলো আইন শৃঙ্খলার অরাজক অবস্থা। 100 বছর চলল এই মাৎস্যন্যায়। রাজা শশাঙ্কের মৃত্যুর পরে এই মাৎস্যন্যায় দেখা দিয়েছে। আমি জানি, বিশ্বাস করি, আমার যদি আপনি এই ফ্রি প্রাচীন ইতিহাসের ক্লাস এখানে কেউ করে থাকেন তাহলে তার এটা ভুল হওয়ার কথা না। আমি প্রাচীন ইতিহাসের ক্লাসে আলোচনা করেছি, একটা প্রশ্ন তো কমনই পাইছেন। 7ম থেকে 8ম শতকে এই মাৎস্যন্যায় দেখা দিয়েছে। 8ম শতকে 100 বছর এই মাৎস্যন্যায় চললো। এরপরে পাল রাজারা যখন আসলো 750 খ্রিস্টাব্দে, যখন পাল শাসন শুরু হলো রাজা গোপালের মাধ্যমে, তখন মাৎস্যন্যায়ের অবসান ঘটে গেল। 7ম 8ম শতক মাৎস্যন্যায়। 6 এর অ্যান্সার কি? 7ম 8ম শতক। ও 5 এর অ্যান্সার, 6 এর অ্যান্সার, বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়? এটাও আপনার পারার কথা। এর 6 7 দুইটা প্রশ্নই আপনার পারার কথা। বাংলার কোন সুলতান শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়? শামসুদ্দিন ইলিয়াস শাহ, নাসিরউদ্দিন মাহমুদ শাহ, আলাউদ্দিন হোসেন শাহ, গিয়াসউদ্দিন আজম শাহ। গিয়াসউদ্দিন আজম শাহ। বলেন তো দেখি। প্রশ্ন নাম্বার 6। প্রশ্ন নাম্বার 6। প্রশ্ন নাম্বার 6। 6 এ না ভাই, দেখেন এই যে আলাউদ্দিন হোসেন শাহ, আমি বলেছিলাম আলাউদ্দিন হোসেন শাহ, বলেছিলাম বাংলার যে শাসক মুদ্রা ব্যবস্থার প্রবর্তন করেছিলেন, বাংলার যে শাসক মুদ্রা ব্যবস্থার প্রবর্তন করেছিলেন, বলেছিলাম না, যার সময়ে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রিত হয়েছিল, যাকে বলা হতো শ্রেষ্ঠ শাসক,
সেই শাসকের নাম কি? আলাউদ্দিন হোসেন শাহ, হোসেন শাহী বংশে। তাহলে তার শাসনামলকে বলা হতো স্বর্ণযুগ, আলাউদ্দিন হোসেন শাহ। মনে পড়ে সেই কথা? এখন মনে পড়তেছে। এরপরে দেখেন সেন পড়িয়েছে, সেন বংশ পড়িয়েছিলাম আপনাদের। সেন বংশে 1000 থেকে 1230 খ্রিস্টাব্দে শেষ শাসনকর্তা কে ছিলেন? এই অ্যান্সারও আপনি পারবেন। দেখেন আমরা জানি লক্ষণ সেন 1204 পর্যন্ত ছিল, মনে আছে? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির কাছে 1204 সাল পর্যন্ত সে পরাজিত হয়েছে, 1204 সালে। এরপরে আমি বলেছিলাম যে লক্ষণ সেন পরীক্ষায় কখনো কখনো থাকবে সেনদের শেষ শাসককে, আর লক্ষণ সেন না থাকলে সেখানে 1230 পর্যন্ত কেশব সেন ছিলেন। এই যে দেখেন কেশব সেন, পরে তার যে পরবর্তী প্রজন্ম কেশব দা, সে কেশব সেন তিনি ছিলেন। এরপরে দেখেন হেমন্ত সেন সেন বংশের সূচনা করলেন। বল্লাল সেন ঢাকেশ্বরী মন্দিরের নির্মাণ করলেন এবং এই বল্লাল সেন কৌলিন্য প্রথা করেছিলেন। এই বল্লাল সেন দান সাগর অদ্ভুত সাগর গ্রন্থ লিখেছিলেন। এই বল্লাল সেনের দান সাগর অদ্ভুত সাগর গ্রন্থটা আবার শেষ করলেন লক্ষণ সেন। লক্ষণ সেন 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির কাছে পরাজিত হয়ে যান। তাহলে সেনদের শেষ শাসক কে ছিলেন? এরপরে অস্থায়ী ভাবে অনানুষ্ঠানিক ভাবে ছিলেন কেশব সেন। এই সেন দেখছেন? তাহলে দেখেন পরপর 7, 6, 5 এই তিনটা কোশ্চেনই আপনি যদি আমার ইতিহাসের ক্লাস করে থাকেন আপনার পারার কথা, আপনার পারার কথা। আমি জানি না আপনি কতটুকু ধারণ করতে পারেন নিজের মধ্যে। এরপরে আসেন 8 নাম্বার প্রশ্ন দেখেন, 8, প্রশ্ন নাম্বার 8। আপনারা বললেন আমাকে যে ভাইয়া কোশ্চেন কি রিপিট হয়? কোশ্চেন কি রিপিট হয়? তাহলে দেখেন কোশ্চেন তো রিপিট হয়। আমরা গত একটা ক্লাসেই তো এই প্রাচীন জনপদের নাম পড়লাম। তাহলে প্রাচীন জনপদ কোনটা? পুন্ড। এটা তো রিপিট প্রশ্ন। আমি যতগুলো প্রশ্ন বলতেছি সব রিপিট। এই বিসিএস এ যত প্রশ্ন আপনি দেখবেন সলভ করব আমি, সব রিপিট প্রশ্ন, নতুন কোনো প্রশ্ন না, সব রিপিট। বিভিন্ন সময়ে বিভিন্ন চাকরির পরীক্ষায়, অ্যাডমিশন টেস্টে কোনো না কোনো জায়গায় আসছে, সব রিপিট, একটাও নতুন না, সব রিপিট। দেখেন বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটা? এই যে গুরুত্বপূর্ণ, প্রাচীন জনপদ হচ্ছে পুন্ড্র। এই পুন্ড্র জনপদে যারা বসবাস করত, এই পুন্ড্র জনপদে যারা বসবাস করত তারা হচ্ছে পুন্ড্রবাসী, অর্থাৎ পুন্ড্রবাসী তারা। এই পুন্ড্রবাসীরা যে নগরীটাতে বসবাস করতো সেটাকে আমরা বলি পুন্ড্রনগর। যদি বলে সবচেয়ে প্রাচীন নগরী কোনটা, তাহলে পুন্ড্রনগর। সবচেয়ে প্রাচীন নগরী কোনটা? পুন্ড্রনগর। এই পুন্ড্রনগরের আরেকটা নাম হচ্ছে পুন্ড্রবর্ধন। কি নাম? পুন্ড্রবর্ধন। তাহলে বাংলার সবচেয়ে প্রাচীন বসতি যেখানে মানুষ বসবাস করত সেই পুন্ড্রনগর, এই পুন্ড্রনগরের আরেকটা নাম হচ্ছে পুন্ড্রবর্ধন। কি নাম? পুন্ড্রবর্ধন। অ্যান্সার হচ্ছে পুন্ড্রবর্ধন। ময়নামতি কুমিল্লায়, পাহাড়পুর নওগাঁ, সোনারগাঁ হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাঁ। তাহলে দেখেন পুন্ড্রনগর হচ্ছে সবচেয়ে প্রাচীন জনপদ। এই পুন্ড্রনগরের যারা বসবাস করত তারা হচ্ছে পুন্ড্রবাসী। যে নগরীটাতে বসবাস করতো সেটা হচ্ছে পুন্ড্রনগর। এই পুন্ড্রনগরে আরেকটা নাম হচ্ছে পুন্ড্রবর্ধন, বর্তমানে যেটা মহাস্থানগড়। কি নাম? মহাস্থানগড়। তাহলে অ্যান্সার হচ্ছে পুন্ড্রবর্ধন। আচ্ছা এরপরে কাকমারি সম্মেলন কোথায় হয়েছে? 1957 সালে। 1957 সালে, 1957 সালে এই কাকমারি সম্মেলনটা। তাহলে কাকমারি সম্মেলন হয় কোথায়? টাঙ্গাইলের সন্তোষে, সন্তোষ টাঙ্গাইল। আপনারা সবাই গতদিনকে যেন অ্যান্সার করেছিলেন কমেন্টে এই কোশ্চেনে। তাহলে এই যে টাঙ্গাইল, এই টাঙ্গাইলের সন্তোষে 1957 সালে কাকমারি সম্মেলন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে কিন্তু ছিলেন এই যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু ছিলেন কিন্তু সেখানে। টাঙ্গাইলের সন্তোষে, টাঙ্গাইলের সন্তোষে। কোথায়? টাঙ্গাইলের সন্তোষে। ওকে, এরপরে আসেন 11, মুক্তিযুদ্ধকালে কলকাতার 8 নং থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী কখন গঠন হয়? আমি আশা করি আপনি এটা পারবেন। দেখেন মুজিবনগর যে সরকারটা আছে না, এই মুজিবনগর সরকারের যে সদর দপ্তর, সেই সদর দপ্তর কোথায় ছিল? এই মুজিবনগর সরকারের সদর দপ্তর কোথায় ছিল বলেন তো ভাই? সদর দপ্তর কোথায় ছিল? এই মুজিবনগর সরকারের সদর দপ্তর ছিল কলকাতার 8 নং থিয়েটার রোডে। এই 8 নং থিয়েটার রোডে, তাহলে সেখানে
বাংলাদেশ বাহিনী গঠিত হয়েছিল এপ্রিল মাসের 12 তারিখ। কত তারিখ? এই এপ্রিলের 12 তারিখ, 1971 সালের এপ্রিলের 12 তারিখ, মুজিবনগর সরকার। কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11। তাহলে দেখেন, একটু মন দিয়ে শোনেন। 10 তারিখে, এই 10 এপ্রিল 1971 সালে মুজিবনগর সরকার গঠিত হয়। মুজিবনগর সরকার গঠিত হয়েছে। এরপরে 17 এপ্রিল মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। এপ্রিল মাসের 12 তারিখ কলকাতার 8 নং থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী গঠন করে। আর ব্যাখ্যা দেয়াই আছে এখানে, ব্যাখ্যা দেয়া কেন? ওকে, এরপরে আসেন 12 নম্বর প্রশ্নের দিকে তাকান। 12, কোশ্চেন 12। কোন অনুচ্ছেদের বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকার বা মৌলিক বিধানবলী পরিবর্তনযোগ্য নয়? অর্থাৎ এই যে মৌলিক অধিকার আছে, এটা পরিবর্তনযোগ্য নয়, সংবিধানের কোন অনুচ্ছেদ? কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12। সংবিধানের 7 নং অনুচ্ছেদে এই মৌলিক 7-এর খতে মৌলিক অধিকার সম্পর্কে বলা আছে। তাহলে সংবিধানের 7-এর খ অনুচ্ছেদে মৌলিক অধিকার সম্পর্কে বলা আছে, পড়তে হবে। সংবিধানের কোন অনুচ্ছেদের আলোকে বাংলাদেশের বৈদেশিক নীতি পরিচালিত হয়? বৈদেশিক নীতি, বৈদেশিক সম্পর্ক কোন অনুচ্ছেদের বলে? বৈদেশিক সম্পর্ক অনেকবার আসছে, অনুচ্ছেদের 25 খুলে দেখেন। 25 নং অনুচ্ছেদের মাধ্যমে বৈদেশিক, সংবিধানের অনুচ্ছেদের 23 আছে উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী সম্পর্কে, 25-এ বলা আছে সংবিধানের বৈদেশিক নীতি, 27-এ বলা আছে এই কি বলে আইনের দৃষ্টিতে সমতা, 28-এ বলা আছে নারী পুরুষের সমতা। খেয়াল করে দেখেন, করতে হবে সংবিধানের এই অনুচ্ছেদ। 14 নম্বর প্রশ্ন আপনি পারবেন, 14 নম্বর প্রশ্ন পারবেন, 15 নম্বর প্রশ্ন আপনি পারবেন। আমি ক্লাসে পড়িয়েছি, ফ্রি ক্লাস করলে আপনি এই দুইটা প্রশ্ন পারবেন। বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান, দক্ষিণে কোনটা অবস্থিত? নিঝুম দ্বীপ আছে নোয়াখালীতে। নিঝুম দ্বীপ কোথায়? নোয়াখালীতে। ভোলা, এই ভোলা হচ্ছে ভোলা জেলা। এই দক্ষিণ তালপট্টি দ্বীপ কক্সবাজার জেলার টেকনাফ থেকে 9 কিলোমিটার দক্ষিণ দিকে আছে এই দক্ষিণ তালপট্টি দ্বীপ। তাহলে দেখেন, এরপরে সেন্ট মার্টিন, একটু দক্ষিণ তালপট্টি দ্বীপ কোথায় আছে? দক্ষিণ তালপট্টি দ্বীপ আছে কক্সবাজারে। সেন্ট মার্টিন দ্বীপ কোথায় আছে? কক্সবাজার। তাহলে দেখেন, বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার। বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার। সর্বদক্ষিণের থানা হচ্ছে টেকনাফ, টেকনাফ। সর্বদক্ষিণের ইউনিয়ন হচ্ছে সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন। সর্বদক্ষিণের স্থানের নাম হচ্ছে ছেড়াদ্বীপ, ছেড়াদ্বীপ, ছেড়াদ্বীপ। তাহলে সর্বদক্ষিণের কোনটা আছে? সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন দ্বীপ। সর্বদক্ষিণের কোন দ্বীপ আছে? সেন্ট মার্টিন দ্বীপ। তাহলে 14 এর অ্যান্সার হচ্ছে সেন্ট মার্টিন। এই 14 সি অ্যান্সার কেমনে হয়? পাগল হয়ে গেছেন নাকি আপনি? 14 অ্যান্সার সি কিভাবে দেন আপনি? নিঝুম দ্বীপ তো নোয়াখালীতে আছে ভাইয়া, কি কন? আল্লাহর গজব করবে, এগুলো বললেন না। কতবার পড়াইছি, সেদিন দ্বীপ পড়াতে গিয়েও পড়াইলাম এটা। সেন্ট মার্টিন দ্বীপ। বাংলাদেশের সাথে একটু, এই 15 নম্বর প্রশ্ন দেখেন। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টা? ভারতের মোট রাজ্য দেখেন, ভারতের, বাংলাদেশের 3 দিকে আছে ভারত, তাই না? তাহলে একটা হচ্ছে পশ্চিমবঙ্গ, এরপরে হলো আসাম, এরপরে হলো মেঘালয়, মেঘালয়, এরপরে হলো ত্রিপুরা, এরপরে হচ্ছে মিজোরাম, মিজোরাম। তাহলে দেখেন 1 2 3 4 5, এই চারটা, এই চারটা হচ্ছে সেভেন সিস্টার্স ভুক্ত রাজ্য। আর এই পশ্চিমবঙ্গ সেভেন সিস্টার্স ভুক্ত না। অর্থাৎ টোটাল 5টা, সেভেন সিস্টার্স ভুক্ত 4টা, সেভেন সিস্টার্স ভুক্ত না হলো একটা। তাহলে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্যে কয়টা? 4টা। 4টা হচ্ছে সেভেন সিস্টার্স ভুক্ত, আর টোটাল হচ্ছে 5টা। অ্যান্সার হচ্ছে 5, অ্যান্সার হচ্ছে 5। মোট চেয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে 5। এরপরে আসেন 16 নম্বর প্রশ্ন, কে বীরশ্রেষ্ঠ? না ভাইয়া, এত সহজ প্রশ্ন বিসিএস এ করে? বিসিএস এর প্রশ্ন সহজ বললে ভুল হবে। বিসিএস এর প্রশ্ন টপিক ভিত্তিক হয়। আপনি যদি পারেন তাহলে সহজ, না পারলে কঠিন। পারলে সহজ, না পারলে কঠিন। কে বীরশ্রেষ্ঠ নয়? মুন্সি আব্দুর রহিম নাই, মুন্সি আব্দুর রৌফ আছে। মুন্সি আব্দুর রৌফ আছে, যিনি বিজিবি থেকে, অর্থাৎ বিডিআর, এখন যেটা বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ। মুন্সি আব্দুর রৌফ আছে।
হামিদুর রহমান তিনি সিপাহী, তিনি সেনাবাহিনী আর্মি থেকে তিনি আছেন। মোস্তফা কামাল সিপাহী, মোস্তফা কামাল আর্মি থেকে। এই নূর মোহাম্মদ শেখ বিডিআর থেকে বা বিজিবি থেকে, বিজিবি। তাহলে এরা সবাই বীর শ্রেষ্ঠ, কিন্তু মুন্সি আব্দুর রহিম তিনি না, মুন্সি আব্দুর রউফ হবে। 16 ডান, 16 ডান। এরপরে আসেন 17। কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ পারবেন? গতকালকেও আলোচনা করেছি এটা। কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়? আচ্ছা, মনে আছে আমরা বললাম গতকালকে যে একজন বীরশ্রেষ্ঠ তিনি কোন সেক্টরে যুদ্ধ করেন নাই, তিনি পাকিস্তান এয়ারফোর্সের অফিসার ছিলেন, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। এই যে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান যে আছেন, এই যে মতিউর রহমান, এই যে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান আছেন, তিনি কোন সেক্টরে যুদ্ধ করেন নাই। তিনি পাকিস্তান থেকে টি-33 বিমান, টি-33, যেটার ছদ্মনাম ছিল ব্লু বার্ড, এই ব্লু বার্ড বিমান ছিনতাই করতে নিয়ে এসে বাংলাদেশের জন্য তিনি পাকিস্তানের একটা ঠাট্টা নামক জায়গায় শহীদ হয়েছিলেন। তার বাড়ির পৈতৃক নিবাস হচ্ছে আমাদের নরসিংদীর রায়পুরা। হ্যাঁ, তার স্ত্রীর নাম হচ্ছে মিলি রহমান। তাকে নিয়ে একটা চলচ্চিত্র বানানো হয়েছে, খিজির হায়াত খান বানিয়েছেন, নাম হলো অস্তিত্বে আমার দেশ। এই মতিউর রহমান তাহলে বলেছেন কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়? সিপাহী মোস্তফা কামাল, ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ, ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, সিপাহী হামিদুর রহমান। এই আপনারা তো অনেক কিউট। 17 নম্বর প্রশ্ন সিপাহী। আচ্ছা, আপনারা উত্তর করছেন অনেকে, থ্যাংক ইউ। তাহলে এই যে সিপাহী হামিদুর রহমান, সিপাহী হামিদুর রহমানের সমাধি কোথায় করা হয়? এই যে আমার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের পাশে। ওকে, বাংলাদেশে সর্বপ্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? বাংলাদেশে প্রথম জাতীয় নির্বাচন হয়েছে 7 মার্চ 1973 সালে। 7 মার্চ 1973, 7 মার্চ 1973 সালে, 1973 সালে 7 মার্চ। 19 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে? সংসদ নেতা, খেয়াল করেন, প্রশ্ন নাম্বার 19 নম্বর প্রশ্ন, প্রথম সংসদ নেতা। এখন সংসদ নেতা কে এটা আগে বুঝতে হবে, সংসদ নেতা কে হন এটা তো আগে বুঝতে হবে, তাই না? সংসদ নেতা কে হন বলেন তো? সংসদ নেতা কেন? যিনি প্রধানমন্ত্রী তাকে বলা হয় সংসদের নেতা। যিনি প্রধানমন্ত্রী তাকে কি বলা হয়? সংসদ নেতা বলা হয়। তাহলে খেয়াল করেন, যিনি সংসদ নেতা, যিনি প্রধানমন্ত্রী, তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী, তিনি আমাদের মহান জাতীয় সংসদের নেতা। এখন 10 এপ্রিল 1971 সাল থেকে 10 এপ্রিল 1971 সালে বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করা হয়েছে। মুজিবনগর সরকারের তিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি ছিলেন। এখন তিনি 1972 সালের 10 জানুয়ারি তিনি বাংলাদেশে আসলেন, 10 জানুয়ারি। তাহলে এই 10 জানুয়ারি পর্যন্ত তো তিনি রাষ্ট্রপতি আছেন, অর্থাৎ 12 জানুয়ারি 1972 সাল পর্যন্ত তিনি রাষ্ট্রপতি ছিলেন। 10 এপ্রিল 1971 সাল থেকে 12 জানুয়ারি 1972 সাল পর্যন্ত তিনি তো রাষ্ট্রপতি আছেন। 12 তারিখে তিনি এসে কি করলেন? প্রশাসনিক রদবদল করলেন, প্রশাসনিক রদবদল করলেন। তিনি রাষ্ট্রপতি থেকে হলেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে কি হলেন? প্রধানমন্ত্রী। এরপরে নির্বাচন হলো, সংসদ নির্বাচন হলো 1973 সালে। তাহলে এই যে নির্বাচন হলো, তখন কে হলেন প্রধানমন্ত্রী? কে হলেন? বঙ্গবন্ধু। তাহলে এই যে বঙ্গবন্ধু হলেন, এই জন্যই জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কারণ তিনি প্রধানমন্ত্রী ছিলেন তখন। এই জন্য বুঝাইতে পারলাম কেন তিনি প্রধান সংসদ নেতা তিনি ছিলেন, এই কারণটাতে। ব্যাখ্যা জানতে হবে ভাই, ব্যাখ্যা জানতে হবে। ব্যাখ্যা না জানলে আসলে খুবই কষ্ট, পারা যাবে না। অ্যাডমিশন টেস্টে এগুলো প্রত্যেকটাই কোনো না কোনো ইউনিভার্সিটিতে এই প্রশ্নগুলো রিপিট হয়েছে। আসেন,
20 বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ মানে 13তম যে সংশোধনীটা আছে, সংবিধানের এখনো পর্যন্ত সংশোধনী হয়েছে 17 বার। সেই 17 বার সংশোধনীর মধ্যে ত্রয়োদশ সংশোধনীর বিষয়বস্তুটা কি, এইটাই চেয়েছে। ত্রয়োদশ 13তম সংশোধনীর বিষয়বস্তুটা কি ছিল? দেখেন, তত্ত্বাবধায়ক সরকার যে ব্যবস্থা, এই যে আমরা এখন বর্তমানে দেখতেছি, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ছিল ত্রয়োদশ সংশোধনীর বিষয়বস্তু। তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে। আর দেখেন, সংবিধানের যে 12তম সংশোধনী, এই যে দ্বাদশ মানে যেটাকে আমরা দ্বাদশ বলি, এই দ্বাদশ সংশোধনীর বিষয়বস্তুটা কি ছিল? আমরা সংবিধানের 4র্থ সংশোধনীর মধ্যে দেখেছি সংসদীয় সরকারের পরিবর্তে রাষ্ট্রপতির শাসন। 4র্থ সংশোধনী, সংসদীয় সরকারের পরিবর্তে রাষ্ট্রপতির শাসন ব্যবস্থা। 4র্থ সংশোধনী। এই 12তম সংশোধনীতে এসে আবার রিপিট হইল, উল্টাটা হইল, রাষ্ট্রপতির শাসনের পরিবর্তে সংসদীয় সরকার ব্যবস্থা। এরপরে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলো ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। তাহলে সংবিধান এখনো পর্যন্ত 17 বার সংশোধনী হয়েছে। এর মধ্যে সংবিধানের আবার 3য় সংশোধনী যেটা আছে, সেই 3য় সংশোধনী হচ্ছে ওই যে ছিটমহল, ক্লাসে আলোচনা করেছিলাম, সেই ছিটমহল নিয়ে। কি নিয়ে? ছিটমহল। বুঝাইতে পারলাম কি? এরপরে সংবিধানের এই যে 17 বার যে সংশোধনী হলো, লাস্ট যে সংশোধনীটা হইল, এটার মধ্যে ওই যে সংসদের যে নারী আসন 25টা আছে না, এটা সংসদের নারী আসন যে 50টি আছে, এই 50টি নারী আসন 25 বছরের জন্য স্থায়ী করা, এটা ছিল 17তম সংশোধনীর বিষয়বস্তু। তাহলে সংবিধান রিলেটেড, সংবিধানের তারিখ, সংবিধানের সাথে জড়িত ব্যক্তি, সংবিধানের সাথে জড়িত সংশোধনী, সংবিধানের সাথে জড়িত অনুচ্ছেদ পড়তে হবে ভাইয়া, পড়তে হবে। কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই, পড়তে হবেই তোমাকে। সো এইগুলো প্রত্যেকটা জিনিস আমি ধরে ধরে আমার পেইড ব্যাচে পড়াবো ইনশাআল্লাহ। পেইড ব্যাচে প্রত্যেকটা জিনিস ধরে ধরে পড়াবো। আপনার অ্যাডমিশন ভাবি টার্গেট ব্যাচে, অথবা আপনি যদি সেকেন্ড টাইম হন সেকেন্ড টাইম টার্গেট ব্যাচে, অথবা যদি আপনি জবের ক্যান্ডিডেট হন জব টার্গেট ব্যাচে। ইনশাআল্লাহ আমি কথা দিলাম আপনাকে। এবং প্রত্যেকটা ক্লাস এমন ভাবে আমি আপনাকে পড়ায় দিব, এমন ভাবে নোট করাবো, এমন ভাবে মাথায় সেট করে দিব যে আপনি প্রশ্ন দেখলে মনে হবে আহ, এগুলো তো সব অর্ণব ভাই ক্লাসে বলছে। এতটুকু বলতে পারি ইনশাআল্লাহ। আর মিহির জিকে বই যারা সংগ্রহ করেন নাই, মিহির জিকে বইটা সংগ্রহ করে নেন। সংগ্রহ থাকলে আমি ইনশাআল্লাহ পুরো বইটা সুন্দর করে যা যা করতে হবে, যেখান থেকে করতে হবে, আমি আপনাকে পড়ায় দিব ইনশাআল্লাহ। এতটুকু বলতে পারি, আল্লাহ ভরসা। ওকে, আসেন। হো 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 21 নম্বর প্রশ্ন, তবে ক্রিটিক্যাল প্রশ্ন। সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিল অপব্যবহার করা হয়? এই যে সামরিক শাসনের বৈধতা দিতে যে তফসিলের অপব্যবহার করা হয়েছিল সংবিধানের, দেখেন সংবিধানের তফসিল কয়টা? 7টা না? সংবিধানের তফসিল কয়টা? 7টা। সংবিধানের তফসিল কয়টা? 7টা। এই চতুর্থ তফসিলে হয় প্রতিটি ক্লাস সময় কতক্ষণ নেন? প্রতিটি ক্লাসের নরমাল সময় হচ্ছে 2 ঘন্টা, নরমালি 2 ঘন্টা। 2 ঘন্টার কমে কোনো কোনো লেকচার শেষ হয়ে যেতে পারে, আবার 2 ঘন্টার বেশিও লাগতে পারে, বাট অ্যাটলিস্ট 2 ঘন্টা প্রত্যেকটা লেকচারের ব্যাপ্তি। ওকে, সংবিধানের যে চতুর্থ তফসিল আছে, সেই 4টা তফসিলের মধ্যে চতুর্থ তফসিল, সেটা হচ্ছে সামরিক শাসনকে বৈধতা দিতে অপব্যবহার করা হয়েছিল, এই তফসিলটা। ওকে, এরপরে দেখেন আমি বলেছিলাম উপজাতি রিলেটেড প্রশ্ন কিন্তু আসবে। আপনি অ্যাডমিশন হন চাকরি হন, উপজাতি রিলেটেড প্রশ্ন পাবেন। উপজাতি, দেখেন প্রশ্ন হলো কোন উপজাতির আবাসস্থল বিরিশিরি, বিরিশিরি, এখানে একটা বয়সিনেরও বাদ গেছে, বিরিশিরি নেত্রকোনায়। তাহলে কোন উপজাতির আবাসস্থল বিরিশিরি নেত্রকোনা? এখন এই যে নেত্রকোনা আছে, এটা কোথায় আছে? এটা ময়মনসিংহে না? ময়মনসিংহ বিভাগে নেত্রকোনা, ময়মনসিংহ আছে। এখন কথা হলো এই যে সাঁওতাল, এই সাঁওতালরা বসবাস করে রাজশাহী, তাহলে এটা তো কোনো কারণে ময়মনসিংহ না, এটা বাদ। খাসিয়া, এটা তো বসবাস করে সিলেটে, তাহলে এটা কোনো কারণে না। এই মোরংরা, এই মোরংরা পার্বত্য চট্টগ্রামে বসবাস করে, এটাও না। তাহলে নেত্রকোনা ময়মনসিংহে আছে। এই ময়মনসিংহের উপজাতির নাম কি? গারো উপজাতি, যারা গারো পাহাড়ে বসবাস করে। গারো পাহাড়ের পাদদেশে বসবাস করে যে উপজাতি, নাম হচ্ছে গারো উপজাতি, যাদের উৎসবের নাম হলো ওয়ান গালা, ওয়ান গালা, ওয়ান ওয়ান গালা।
উৎসব, মানে এরা বিরিশিরি নেত্রকোনাতে বসবাস করে। উপজাতি সাংস্কৃতিক একাডেমি আছে বিরিশিরি নেত্রকোনা। কোথায়? বিরিশিরি নেত্রকোনা, যেটা সোমেশ্বর নদীর তীরে অবস্থিত। সোমেশ্বর নদীর তীরে, সোমেশ্বর নদীর তীরে অবস্থিত এইটা। এই সোমেশ্বর নদীর তীরে অবস্থিত বিরিশিরি নেত্রকোনা। তাহলে কোনটা? এই যে গারো উপজাতি। 22-23। এই প্রশ্ন এই প্রশ্ন যদি আপনি না পারেন, 23-24 যদি আপনি না পারেন, তাহলে ভাই আমার পড়ানোটাই বৃথা হয়ে যাবে। আমি গত ক্লাসে আমি বাংলাদেশের বিভিন্ন পাহাড়, পর্বত, লেক, ঝর্ণা, জলপ্রপাত পড়িয়েছি, হাওর বিল পড়িয়েছি। বিশ্বাস করেন না, খাতাটা খুলে দেখেন, গতদিনই পড়ালাম ফ্রি ক্লাস। এই যে প্রান্তিক লেক দেখেন, প্রান্তিক লেক পড়াইছি না ভাই? প্রান্তিক লেক, বগা লেক, বগা লেক, এরপরে প্রান্তিক লেক, বগা লেক, তারপরে বলছি হলুদিয়া গ্রাম, হলুদিয়া গ্রাম, হলুদিয়া গ্রাম, নীলগিরি নীলাচল, নীলগিরি নীলাচল, তারপরে কেউক্রাডং, তাজিংডং, এগুলো সবগুলো কোথায় আছে? তাহলে এই যে প্রান্তিক লেক, বগা লেক কোথায় আছে? বান্দরবানে না? তাহলে এই যে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বলা হয় কাকে? বান্দরবানকে। যেখানে কি আছে? প্রান্তিক লেক আছে, বগা লেক আছে, হলুদিয়া গ্রাম আছে, তাজিংডং বা বিজয় পর্বত আছে, কেউক্রাডং আছে, নীলগিরি নীলাচল আছে। কোথায়? এই বান্দরবানে। কোথায়? গতদিন ক্লাসে ফ্রি ক্লাসে পড়াইছি এটা। এরপরে দেখেন, রাঙ্গামাটিতে আছে সাজেক ভ্যালি। রাঙ্গামাটির ছাদ বলা হয় কাকে? সাজেক ভ্যালিকে। খাগড়াছড়ি, এই খাগড়াছড়িতে আছে আলুটিলা পাহাড়। কি পাহাড়? আলুটিলা পাহাড়। খাগড়াছড়িতে আলুটিলা পাহাড়, যেখানে জুম চাষ করা হয়। এরপরে সিলেটে আছে জাফলং লেক, সিলেটের গোয়াইন ঘাটে আছে রাতারগুল ফরেস্ট, সোয়াম ফরেস্ট। এগুলো গতদিন ক্লাসে আলোচনা করেছি। তাহলে 23 এর আনসার কি হবে? প্রান্তিক লেক, বগা লেক কোথায় আছে? বান্দরবান। কোথায় ভাই? বান্দরবান। 24 নম্বর প্রশ্ন কি? আলুটিলা। এই যে মাত্রই বললাম, আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় আছে? এই যে খাগড়াছড়ি জেলায় আলুটিলা পাহাড়। খাগড়াছড়িতে আছে আলুটিলা পাহাড়। হো হো হো। 25 নম্বর কোশ্চেন, অর্থনীতি রিলেটেড প্রশ্ন। পরের উত্তরও হয়ে গেছে। হ্যাঁ দেখেন, 4টা অপশন ব্যাখ্যা করতে পারলে এরকম অসংখ্য প্রশ্ন আপনি পারবেন। 4টা প্রশ্ন যদি ব্যাখ্যা করতে পারেন, এরকম অসংখ্য প্রশ্ন আপনি পারবেন, আশা করি। ক্লাস কেমন লাগছে? আমরা কিন্তু আজকে সারা, মানে একটু পরে ব্রেক আসবে, ব্রেকের পরে আবার দুপুরের পরে শুরু হবে ইনশাআল্লাহ। লাঞ্চের পরে আবার ক্লাস শুরু হবে, লাঞ্চের পরে আবার ক্লাস শুরু হবে। ঘোষণা দিয়ে দিব, 3টা থেকে আবার ক্লাস হবে ইনশাআল্লাহ। আপনারা যদি চান তাহলে ইনশাআল্লাহ আমি ক্লাস নিব। প্রশ্ন সলভের থার্ড পর্ব, বিসিএস এর থার্ড পর্ব চলবে 3টা থেকে ইনশাআল্লাহ, 3টা থেকে 5টা। এরপর আবার সন্ধ্যা 7টা থেকে 7:30 থেকে 9টা। আশা করি আপনার বিসিএস এর প্রশ্নগুলো আমি আপনাকে কভার করে দেব ইনশাআল্লাহ। দেখেন 25 নম্বর প্রশ্ন, বাংলাদেশের বাণিজ্য ভারসাম্য কিভাবে রক্ষা হয়? আমরা বাণিজ্য ভারসাম্য কিভাবে রক্ষা করি ভাই? প্রবাসীদের পাঠানো যে রেমিটেন্স, এই যে আলোচিত হয়েছে, এই প্রশ্ন রিপিট হইতে পারে, রিপিট হতে পারে এই প্রশ্ন, যে বাণিজ্য ভারসাম্য কিভাবে রাখা হয়? এই যে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। জোনায়েদ আহমেদ পলক হাত জোর করে বলছেন, আপনারা রেমিটেন্স পাঠান, রেমিটেন্স পাঠান, রেমিটেন্স পাঠান, বলছে না? এই যে রেমিটেন্স। ওকে, এর পরের কোশ্চেনটা দেখেন তো পারেন কিনা, 26 নাম্বার। আশা করি আপনি পারবেন এই প্রশ্নটা, শুধু ভাষা একটু পরিবর্তন আছে। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা বলা হয় কাকে? অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা বলা হয় কাকে? 26 নম্বর কোশ্চেনটা দেখেন, অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা বলা হয় কাকে? অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা বলা হয় কাকে? 26-এর নাহিদ বলছে 26-এর খ। বাকিরা উত্তর দেন তো। আচ্ছা, রিচি ভৌমিক বলছে 26-এর বি। তারপর বাকিরা 25-এর, 26-এর বি। জয়তী বলছে 26-এর বি। যারা বি বলছেন তারা মনে হয় বুঝাইতে বুঝাইতে পারছি আমি মনে হয় তাদেরকে। দেখেন, এই যে সম্রাট অশোক, তিনি বৌদ্ধ ধর্মের সাথে জড়িত, কনস্টান্টাইন বলা হয়। এরপরে ধর্মপাল পাল বংশের সাথে জড়িত। এই যে রাজা শশাঙ্ক,
তার সময়ে বলছিলাম যে দুইটা রাজ্য হয়েছিল, গৌড় রাজ্য, একটা হচ্ছে গৌড় আর একটা ছিল বঙ্গরাজ্য। এই গৌড় রাজ্যের রাজা, তার মানে তিনি অবিভক্ত বাংলা না? এই গৌড় রাজ্য কি বাংলার, বাংলা ছিল না? গৌড় মানে কি বাংলা? তাহলে অবিভক্ত বাংলার রাজা কে ছিলেন? এই রাজা শশাঙ্ক। অ্যান্সার কারেক্ট, অ্যান্সার কারেক্ট। ওকে, 27 নম্বরও পারেন। বঙ্গভঙ্গ রদ করেন কে? দেখেন ব্যাখ্যা শোনেন। বঙ্গভঙ্গ রদ করেন 1905 সালে বঙ্গভঙ্গ করলেন লর্ড কার্জন। তাহলে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করছে। আচ্ছা, এরপরে বললাম বঙ্গভঙ্গের সময় উপস্থিত ছিলেন রাজা পঞ্চম জর্জ। রাজা পঞ্চম জর্জ। তাহলে এই বঙ্গভঙ্গ রদ করেন 1911 সালে। আবার বঙ্গভঙ্গের রদের ফলে আবার মানে যে সেই প্রদেশগুলো একত্রিত হয়ে যায় 1912 সালে। তাহলে এই বঙ্গভঙ্গ রদ করেছিলেন কে? ব্রিটিশ রাজা পঞ্চম জর্জ। কে করেছিলেন? রাজা পঞ্চম জর্জ। আচ্ছা, এরপরে আসুন তো এই শর্ট, এই 28 নম্বর কোশ্চেনও পারবেন। ঢাকা শহরের, ঢাকা শহরের গোড়াপত্তন মানে সূচনা, গোড়াপত্তন মানে হচ্ছে সূচনা, গোড়াপত্তন শব্দটা হলো পত্তন, পতন একটা আর হলো পত্তন একটা, গোড়াপত্তন মানে সূচনা। ঢাকা শহরের গোড়াপত্তন করার হয় কোন শাসনামল? বলেন তো, ঢাকা শহরের গোড়াপত্তন হয় কোন শাসনামলে? পারবেন। আপনি যদি মুঘল শাসন করে থাকেন, আমার ক্লাস যদি করে থাকেন, তাহলে ইনশাল্লাহ আপনি পারবেন, ইনশাল্লাহ আপনি পারবেন। যদি আপনি মুঘল শাসন করে থাকেন ইনশাল্লাহ আপনি পারবেন। তাহলে দেখেন, এই যে মুঘল আমলে বলেছিলাম সুবাদার ইসলাম খান, মনে আছে? পড়াইছিলাম ক্লাসে ইতিহাসের। সুবাদার ইসলাম খান ঢাকার রাজধানী করেছেন 1610 সালে। তাহলে গোড়াপত্তন হয় ঢাকার, বাংলাদেশের ঢাকার এই মুঘল আমলে। কোন আমলে? মুঘল আমলে, সম্রাট জাহাঙ্গীরের সুবাদার ইসলাম খান তার মাধ্যমে। ওকে, 26 ডান। আসেন আমরা 41টা শেষ করি, এরপরে আমরা বিরতিতে যাব। আপনার যে পড়া হয়ে গেছে 26-এর পরে 27 কোথায়? ও 27, ও ওটা 28 ছিল, 28। 29 ঢাকা। আচ্ছা, এখন প্রশ্ন হলো ভাই, এখন প্রশ্ন হলো ভাই, আমি তো বিসিএস পরীক্ষার প্রশ্ন সলভ করতেছি, বিসিএস এ কেন ঢাকা ইউনিভার্সিটি রিলেটেড প্রশ্ন দিল? আপনি তো এই প্রশ্ন আমাকে করতেই পারেন যে ভাই এটা তো বিসিএস এর প্রশ্ন, তাহলে বিসিএস এ কেন ঢাকা ইউনিভার্সিটি রিলেটেড প্রশ্ন আসবে? কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয় গোটা বাংলাদেশ জন্মের সাথে জড়িত, এই ঢাকা বিশ্ববিদ্যালয় গোটা বাংলাদেশ জন্মের সাথে জড়িত। তাহলে এবার একইভাবে ঢাবির পরীক্ষায়ও বিসিএস এ যে প্রশ্নগুলো আসছে সেগুলো থেকেও প্রশ্ন হয়, রিপিট। বুঝাইতে পারলাম? দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন কে? নওয়াব আব্দুল লতিফ, স্যার সলিমুল্লাহ, স্যার সৈয়দ আহমদ, খাজা নাজিমুদ্দিন। দেখি অ্যান্সার করেন। 29। তাহলে দেখেন, এই যে স্যার নওয়াব সলিমুল্লাহ, এই সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ওকে, 33 ভাষা আন্দোলন থেকে প্রশ্ন আসছে। ভাষা আন্দোলনকালীন সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? ভাষা আন্দোলনকালীন সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী, গতদিন একটা প্রশ্ন সলভ ক্লাসে এটা আলোচনা করেছিলাম। 30 নম্বর প্রশ্ন, ভাষা আন্দোলনকালীন সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন। কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন। এই খাজা নাজিমুদ্দিন নিতে বলেছে উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। খাজা নাজিমুদ্দিন বলছে 21 তারিখে। এরপরে 24 তারিখে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে আবার বলছে উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তখন ছেলেরা চিৎকার করে না 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 বলে উঠে। ওকে, এরপরে দেখেন পরের প্রশ্ন, পারবেন, ভাষা আন্দোলন রিলেটেড প্রশ্ন। কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? এই যে সিয়েরা লিওন, সিয়েরা লিওনের দ্বিতীয় রাষ্ট্রভাষা, তাদের দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। সিয়েরা লিওনের দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা। ওকে, ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে? পারবেন না এটা? 32 নম্বর, 32 নম্বর কোশ্চেন পারবেন? তো ব্যাখ্যাই দেয়া আছে, ব্যাখ্যা দেয়া আছে।
ব্যাখ্যায় যে সঠিক উত্তর হবে 12 ডিসেম্বর 1911 সালে। আচ্ছা, 33 নম্বরের দিকে আসি। 33, এই যে অসংখ্যবার আমি বলেছি 33 পড়াতে গিয়ে, সীমান্ত পড়াতে গিয়ে বলেছি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স পড়াতে গিয়ে পেইড ব্যাচে বলেছি, আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে কোন দেশ? এই যে গাম্বিয়া। গাম্বিয়া রোহিঙ্গাদের বিরুদ্ধে, মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে আন্তর্জাতিক আদালতে। গাম্বিয়া। ওকে, এরপরে আসেন 33-এর পরে আসেন। ওকে, 33-এর পরে আসেন 34। আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা বিষয়ে অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারের কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে? পারবেন কিনা দেখেন, দেখি। 34-এর উত্তর দেওয়ার চেষ্টা করেন তো। কয়টা? চারটা। চারটা, দেখেন ওই নির্দিষ্ট ব্যবস্থা, চারটা ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছিল। 35 নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধু দ্বীপ। বঙ্গবন্ধু দ্বীপ কোথায় আছে? 35 নম্বর, বঙ্গবন্ধু দ্বীপ জেগে উঠেছিল বঙ্গবন্ধু দ্বীপ। এক লোক এটা সন্ধান পেয়েছে বঙ্গবন্ধু দ্বীপের। 35, সুন্দরবনের দক্ষিণ আছে না, সেই সুন্দরবনের দক্ষিণে যে দ্বীপটা পাওয়া যায়, সুন্দরবনের দক্ষিণে যে দ্বীপটা পাওয়া যায়, সেই দ্বীপটা হচ্ছে সুন্দরবনের দক্ষিণে, নাম হচ্ছে বঙ্গবন্ধু দ্বীপ। ঠিক আছে, বঙ্গবন্ধু দ্বীপ। আচ্ছা, এরপরে আসেন, তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি রাখলেন, ও আমি তো বলেই দিলাম, আমি কোশ্চেনই বলে দিলাম। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। 34 ডান, 36 ডান। 37, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে স্বাস্থ্য নৈতিকতা বিষয়টা আলোচিত হয়েছে? স্বাস্থ্য নৈতিকতা। দেখেন, আমাদের যে কিছু প্রাইমারি নিডস আছে, প্রাইমারি নিডস আছে না কিছু মানুষের, অর্থাৎ এটাকে কি বলে, মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার সম্পর্কিত আর্টিকেল হচ্ছে অনুচ্ছেদ 18। তাহলে স্বাস্থ্য ওই নৈতিকতার বিষয়টা অনুচ্ছেদ 18-তে বলা হচ্ছে। 37, এরপরে 38, 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন? 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যারা দিবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। 38, তখন ওই যে বিচারপতি আবু সাইদ চৌধুরী ছিলেন না, এই আবু সাইদ চৌধুরী ঢাবির ভিসি ছিলেন। দেখেন, এরপরে এই আবু সাইদ চৌধুরীকেই তো রাষ্ট্রপতি করা হলো, এবং তিনি গণপরিষদের আদেশ জারি করেছিলেন না। আবু সাইদ, এই যে গণপরিষদের আদেশকে জারি করেছিলেন, সংবিধানের গণপরিষদের আদেশ জারি করেছিলেন কে? এই বিচারপতি আবু সাইদ চৌধুরী। 403 জন নিয়ে গণপরিষদ গঠন করেছিলেন আবু সাইদ চৌধুরী। আচ্ছা, এখানে দেখা আছে 1971 সালের 15 মার্চ পাকিস্তানের হানাদার বাহিনীর গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন ছাত্র নিহত হওয়ার প্রতিবাদে তিনি উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে মুক্তিযুদ্ধ সরকারের প্রতিনিধি হিসেবে তিনি স্বাধীনতার পক্ষে তিনি কাজ করে গিয়েছেন, আন্তর্জাতিক জনমত গড়ে তুলেছেন। 39 নম্বর প্রশ্ন, গ্রাম বার্তা পত্রিকা, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি কোন কোন সংস্থান থেকে প্রকাশিত হতো? গ্রাম বার্তা। ওকে, গ্রাম বার্তা বলেন, গ্রাম বার্তা কোথা থেকে? আপনারা কুষ্টিয়ার কোনো মানুষ আছেন এখানে? কুষ্টিয়ার, এই কুষ্টিয়ার কুমারখালী থেকে এই গ্রাম বার্তা পত্রিকাটা প্রকাশিত হতো, কুষ্টিয়ার কুমারখালী থেকে। 39-এর অ্যান্সার হচ্ছে কুষ্টিয়ার কুমারখালী। হয়তো এটা পারবেন না, এটা আপনাদের পারার কথাও না। যারা হচ্ছে সৈয়দা লিমা হাসান লিমা, হ্যাঁ হ্যালো, আপনি হ্যালো বলছেন, ইয়েস, হাই, হাই হ্যালো আপু, বলেন আপনাকে কিভাবে হেল্প করতে পারি? আমরা আমরা 41 ডান করে ফেললাম। তাহলে সবাই একটু কমেন্টে লিখেন 41 ডান। আমাদের 41 ডান। তাহলে 43, 42, 41 ডান। গতকাল এবং আজকের ক্লাসে 43, 42, 41 ডান। সবাই একটু লিখেন ডান। সবাই লিখেন তো ভাই ডান। লিখেন কোনটা ডান। 43 টু 43 টু হচ্ছে 41 ডান। 43, তিনটা ডান হয়ে গেল।
3টা কমপ্লিট। আপনি বাসায় আরেকটু পড়লেই দেখবেন মুখস্থ হয়ে যাচ্ছে, পড়া হয়ে যাচ্ছে, ব্যাখ্যা পড়ে ফেলবেন। স্যার এখন বিরতি দিবেন? হ্যাঁ, এখন বিরতি। আমরা এখন বিরতি দিব ইনশাআল্লাহ। তাহলে 41, 42, 43 ডান। আমরা আবার আসবো ইনশাআল্লাহ 3টায়। আমরা আবার আসবো ইনশাআল্লাহ 3টায়। একদম 3টায় আমরা 41 থেকে শুরু করব আবার। আমরা 3টায় 41 থেকে শুরু করব আমাদের বিসিএস এর প্রশ্ন সলভ পার্ট 3। আর যারা ভর্তি হতে চান আমাদের পেইড ব্যাচে, আমাদের ঢাবি টার্গেট ব্যাচ, যা আমাদের সেকেন্ড টাইম টার্গেট ব্যাচ, আমাদের চাকরির জবের ব্যাচ, যারা ভর্তি হতে চান তারা আমাদের পেজে ইনবক্স করেন, অথবা ওই যে নিচের যে একটা নাম্বার আছে 01793635815, আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন যে ভাইয়া আমি এইচএসসি 24 ব্যাচ, যে ভাই আমি এইচএসসি 23 ব্যাচ, ভাই আমি চাকরির ক্যান্ডিডেট। ইনশাল্লাহ আপনি বলেন, আমি আপনাকে ওই ব্যাচগুলোতে অ্যাড করে দেব ইনশাল্লাহ। যারা সনাতন ধর্মাবলম্বী আছেন তাদের সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হন, এবং সবাই নিজেদের এবং নিজেদের পরিবারকে সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।